আচ্ছা, আমরা মনে হয় লাইভ শুরু করতে পারি। শুভ সন্ধ্যা। অর্থ বিশ্লেষণের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আজ অর্থ বিশ্লেষণের আড্ডার চতুর্থ পর্ব। আজকের আমাদের আড্ডার শিরোনাম, টপিক সামাজিক উত্তরণ। আমি আমাদের এই বিষয়টিতে আসার আগে অর্থ বিশ্লেষণ সম্পর্কে দু একটি কথা বলে নিতে চাই। আমরা কয়েকজন যারা অর্থনীতির চর্চা করি বাঙালি, তারা মিলে একটা সোসাইটি তৈরি করেছি, সোসাইটি ফর রিসার্চ ইন ইকোনমিক্স ইন বেঙ্গলি, শর্টে আমরা তাদের সার্ভ বলি, SERB। আমরা আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের ভাষায়, মাতৃভাষায়, বাংলা ভাষায় অর্থনীতির চর্চা এবং তার প্রকাশনা যতটা বাড়ানো যায়। মানে আমাদের এমন কোনো জিনিস নেই যে আমাদের প্রকাশনার মধ্যে কোনো ইংরেজি ওয়ার্ড আসবে না, মানে আমাদের কারোর প্রতি কোনো বিদ্বেষ থেকে আমরা এটা করিনি। আমরা যতটা সম্ভব বাংলা ভাষার পরিসরে অর্থনীতির চর্চাটা বাড়ানো কতটা যায় সেটার উদ্দেশ্যে এই সোসাইটিটা তৈরি করেছিলাম। এই সোসাইটির মূলত কয়েকটা কাজ আছে, তার মধ্যে একটা জিনিস ছিল অর্থ বিশ্লেষণের প্রকাশনা। আমরা যে জার্নালটা অর্থ বিশ্লেষণ, তার সেটা প্রকাশ করে থাকি। এখন আমরা বছরে একটা ভলিউম প্রকাশ করে থাকি অর্থ বিশ্লেষণের। বলার উদ্দেশ্য হচ্ছে, তাছাড়া আমরা বিভিন্ন কলেজে বছরে একবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিভিন্ন কলেজে, নর্থ বেঙ্গলে, কখনো আমরা মেদিনীপুরের কোনো কলেজে ওয়ার্কশপ করেছি বাংলা ভাষায় অর্থনীতির চর্চাকে বাড়ানোর জন্য, কিভাবে মানুষকে আরো আগ্রহী করে তোলা যায় সেই ব্যাপারে আমরা সেমিনার টাইপের আর কি করেছি। কিন্তু এই করোনা আসার পরে তো সেসব বন্ধ হয়ে গেছে, তার ফলে আমরা কিছু ওয়েবিনারও করেছি এবং এই আড্ডাটা শুরু করেছি আমরা। এই ধরনের যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, সেগুলোকে ব্যবহার করে কতটা মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, সেটা একটা আমাদের লক্ষ্য ছিল। সেই লক্ষ্যটার উদ্দেশ্যেই আমরা এই আড্ডাটা শুরু করেছি। এই অর্থ বিশ্লেষণের জার্নাল এখন আমরা বছরে একটাই বের করছি। এছাড়া আমাদের একটা অ্যানুয়াল ভলিউম বেরোয়, সেটা সম্পর্কে পরে একদিন আলোচনা করা যাবে। কিন্তু অর্থ বিশ্লেষণ সম্পর্কে বলে দিই, আমরা যারা জয়েন করেছেন আমাদের সাথে, যারা দেখছেন তাদেরকে বলি, যারা লেখালেখি করেন তারা আমাদের জার্নালে লেখা পাঠাতে পারেন। আমরা তত্ত্বগত এবং তথ্য সমৃদ্ধ লেখা, অর্থাৎ এম্পিরিক্যাল এবং থিওরিটিক্যাল দু ধরনের লেখাকেই সমান গুরুত্ব দিয়ে রিভিউ প্রসেসের মাধ্যমে আমরা আমাদের জার্নালে প্রকাশ করে থাকি, প্রকাশনা করে থাকি। এছাড়া বড় মানে মেইন স্ট্রিম পেপার ছাড়াও আমাদের একটা ছোট সেকশন আছে অর্থনীতি এখন বলে, যেখানে কন্টেম্পোরারি ইকোনমিক ইস্যুস ছোট ছোট লেখার আকারে, এখন অর্থনীতিতে কি সমস্যা চলছে, গভর্নমেন্ট কোনো পলিসি নিল, তার এফেক্টিভনেস নিয়ে ছোট ছোট অর্থনীতির লেখা আর কি। আমরা অর্থনীতি এখন বলে একটা সেকশন আছে, সেটা আমরা চেপে থাকি। তাছাড়া বই আলোচনা থাকে। সুতরাং আপনারা যারা ইন্টারেস্টেড, যারা যারা মনে করবেন যে অর্থনীতি নিয়ে বাংলায় লিখতে চান, তারা অর্থ বিশ্লেষণে লেখা পাঠাতে পারেন। ফেসবুকে যে পেজটা দিয়ে আপনারা ঢুকেছেন, সেখানে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে। সেই অ্যাড্রেসটাতে আপনারা কিভাবে লেখা পাঠাবেন, কোথায় লেখা পাঠাবেন, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সবই দেওয়া আছে। আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং আমরা চেষ্টা করব, আমরা আশা করব আপনারা আমাদের এই প্রচেষ্টার সাথে থাকবেন এবং আমাদের এই প্রচেষ্টাটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো এই ছিল অর্থ বিশ্লেষণ সংক্রান্ত কথা। তো আমরা আজকের আমাদের আড্ডার প্রসঙ্গে ঢুকে পড়ি। আমাদের আজকের বিষয় সামাজিক উত্তরণ। ইনফ্যাক্ট আমার এই বিষয়টা নিয়ে যখন আমরা ফ্লায়ারটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে শুরু করি, আমাকে দু একজন বন্ধু ফোন করে জিজ্ঞেস করে, তোরা কি নিয়ে কথা বলতে চাইছিস, সামাজিক উত্তরণ বলতে তোরা কি, মানে কি বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিস। সুতরাং সেটাকে প্রথম একটু সহজ করে বলে দিই, তাতে আমাদের যারা বক্তারা রয়েছেন তাদের সাথে আমি একটু পরেই তাদেরকে আলাপ করিয়ে দেবো আপনাদের সাথে। তাদের বক্তব্য শুনলে আপনারা মিলিয়ে নিতে পারবেন। সেটা হচ্ছে, সামাজিক উত্তরণ বলতে আমরা এই যে ধরুন কিছুদিন আগেই, এই কদিন আগেই খবরের কাগজে একটা সংবাদ আপনারা দেখেছেন যে একজন রিক্সাওয়ালার ছেলে, তিনি এবার ইউপিএসসিতে র্যাঙ্ক করে আইএএস অফিসার হচ্ছেন। এটা একটা খবর হয়েছে। এখন এটা তো এক ধরনের সামাজিক উত্তরণ, মানে তিনি যে পেশাতে ছিলেন, তার বাবা, তার আগের জেনারেশন যে পেশাতে ছিল, তার সন্তান সেই পেশা থেকে একটা উন্নততর পেশাতে উন্নীত হচ্ছেন, যদি তাকে উন্নততর ধরে নিই। এখন কথা হচ্ছে, এটা কি একটা
জাস্ট মানে কি বলবো, একটা একটা ওয়ান অফ ঘটনা, মানে এরকম দু একটা ঘটনা ঘটছে, নাকি সমাজের মধ্যে এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। অর্থাৎ এবার এবার আর একটা উদাহরণ দেখুন, আমাদের আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি এক সময় নাকি চা চা বিক্রি করতেন, সেখান থেকে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। ইনফ্যাক্ট কিছুদিন আগে জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দেওয়ার সময় তিনি সেই প্রসঙ্গটা উত্থাপন করেছেন, যে তিনি আমাদের ভারতের গণতন্ত্রের কথা বলতে গিয়ে উনি বলেছেন যে একজন চাওয়ালা যেখানে চা বিক্রি করার পেশা থেকে সেই দেশের প্রধানমন্ত্রী হতে পারে, অর্থাৎ উনি একটা আমেরিকান ড্রিমের মতো ইন্ডিয়ান ড্রিম একটা একটা জিনিসের কনসেপ্ট থেকে আনতে চেয়েছেন। সেটা কতখানি সত্যি, মানে আমাদের সমাজ সেটা কি সত্যি এতটাই গতিশীল যে যেখানে সমাজ কাঠামোর যে পিরামিড, তার নিচের স্তরে যারা থাকেন, সেটা সেটা আপনি নিচের স্তর আমাদের মানে বর্ণভেদ প্রথার স্তর দিয়ে ভাবতে পারেন, সেটা আপনি আয়ের নিরিখে ভাবতে পারেন, সেটা পেশাগত নিরিখে ভাবতে পারেন, সেটা শিক্ষার নিরিখে ভাবতে পারেন, তাদের পক্ষে কতটা সহজ এই সিঁড়ি ভেঙে, এই নিচের স্তর থেকে সিঁড়ি ভেঙে পিরামিডের ওপরের দিকে ওঠা, অর্থাৎ অপরচুনিটি কতটা রয়েছে। একটা একটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে তো একটা সোসাইটিতে, একটা সমাজে কতটা অপরচুনিটি রয়েছে, কতটা সহজ এই বাধা ভেঙে ওঠা, সেটা বোঝা যায় না। তার সামগ্রিক চিত্রটা কি ভারতবর্ষের ক্ষেত্রে, সামগ্রিক চিত্রটা কি, এবং কেনই বা এটা ইম্পর্টেন্ট, কেনই বা আমরা এই 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 গতিশীলতার কথা, এই সামাজিক গতিশীলতার কথা নিয়ে আলোচনায় বসেছি। এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং ভারতবর্ষের সামগ্রিক চিত্রটা কি, যে সত্যি একজন মানুষ যিনি আমাদের এই সামাজিক কাঠামোর একদম নিচের স্ট্র্যাটাতে বসবাস করেন, তার পক্ষে কতটা সহজ বা কতটা কঠিন এই সেখান থেকে আস্তে আস্তে ওপরের দিকে ওঠা, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার জন্য আমরা খুবই আনন্দিত যে আমরা আমাদের সাথে দুজন বক্তাকে আজকে পেয়ে গেছি, তারা এই বিষয় নিয়ে গবেষণা করেন, এই বিষয় নিয়ে পড়াশুনো করেন, এই বিষয় নিয়ে তাদের আগ্রহ রয়েছে। আমাদের প্রথম বক্তার সাথে আলাপ করিয়ে দিই, ডক্টর পুনর্জিৎ রায়চৌধুরী। ডক্টর রায়চৌধুরী দিল্লির শিবনাদার বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক, এবং ইন্টারজেনারেশনাল অকুপেশনাল মোবিলিটি, অর্থাৎ আন্তর কি বলবো প্রজন্মের যে আন্তর প্রজন্মগত যে অকুপেশনাল একটা সত্যিকারের সত্যিকারের কোনো কোনো গতিশীলতা রয়েছে কিনা, সেটা সেটা শুধুমাত্র অবশ্য অকুপেশনাল নয়, শিক্ষার দিক থেকে, আয়ের দিক থেকে, ভোগ ব্যয়ের দিক থেকে, জেন্ডারের ইস্যুর দিক থেকে, মানে এই গতিশীলতা কতটা রয়েছে, এই বিষয়ে তার তার গবেষণা, এবং তিনি এই বিষয়ে অনেক লেখালেখি করেছেন। কিছুদিন আগে আনন্দবাজারে এই বিষয়ে তার একটা লেখাও প্রকাশিত হয়েছিল, হয়তো আপনারা দেখেওছেন, দেখে থাকতে পারেন, কেউ কেউ হয়তো সেই লেখাটি পড়েওছেন। সুতরাং আমরা তার কাছ থেকে এই ভারতবর্ষের চিত্রটা কি সেটা একটু জেনে নেব। আমাদের দ্বিতীয় যিনি বক্তা তিনি রয়েছেন শুভনীল চৌধুরী। ডক্টর শুভনীল চৌধুরী কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক। তার আগ্রহ এই বিষয়ে প্রচুর পরিমাণে রয়েছে, তিনি এই নিয়ে লেখাপড়া করেন, এই নিয়ে তার প্রচন্ড আগ্রহ রয়েছে, এবং আমরা যখন তাকে অ্যাপ্রোচ করি তিনি আগ্রহী আমাদের সাথে আসতে, আমাদের আমাদের সাথে আসবেন বলে, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দুজনের কাছ থেকেই জেনে নেব সমাজতত্ত্বের এই বিষয়, মানে আমরা অর্থনীতি এবং সমাজতত্ত্বের যে যে মেলবন্ধনের জায়গাটা আর কি, সেখান থেকে জেনে নেব যে ভারতবর্ষের অবস্থাটা কি। অবশ্য শুধু ভারতবর্ষের ক্ষেত্রেই যে আমরা জিনিসটাকে বেঁধে রাখবো তা নয়, আমরা হয়তো অন্যান্য দেশের সাথে কম্পেয়ারও করব, কিন্তু প্রথমে আমি চলে যাব ডক্টর পুনর্জিৎ রায়চৌধুরীর কাছে, তার থেকে শুনে নেব যে সামাজিক উত্তরণের বিষয়টা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে কি জায়গায় দাঁড়িয়ে আছে। পুনর্জিৎ। নমস্কার, ধন্যবাদ জয়ন্তদা। আমার কথা আশা করি শোনা যাচ্ছে, যদি না যায় আমাকে একটু জানাবেন। হ্যাঁ, তো ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ অর্থ বিশ্লেষণের প্রধান সম্পাদক এবং সম্পাদক মণ্ডলীর অন্যান্য সদস্যদের আমাকে এই আড্ডায় আমন্ত্রণ জানানোর জন্য। বলাই বাহুল্য, এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে, কিন্তু একটু ভয় ভয় করছে, কেননা বক্তা হিসেবে আমি নিজেকে খুব একটা বেশি নম্বর দিই না, তাই যা ভুল ত্রুটি হবে সেটা
তার জন্য আগে থেকে আমি ক্ষমা ভিক্ষা করে রাখছি। আহ, আজকের বিষয় যেটা জয়ন্তদা বললেন, সামাজিক উত্তরণ। এখন বিষয়টি চমৎকার এবং গুরুত্বপূর্ণ, তবে খানিকটা বিমূর্ত, খানিকটা অ্যাবস্ট্রাক্ট। সামাজিক উত্তরণ বলতে অনেক কিছু বোঝানো যায়, এই বিবিধ অর্থ হয়, এবং প্রত্যেকটি মানে যে যে দিকগুলো সামাজিক উত্তরণ বলতে বোঝানো যায়, তা প্রত্যেকটি দিকেরই আলাদা আলাদা তাৎপর্য আছে নিঃসন্দেহে। আমি এই বিষয়ের একটি দিক নিয়ে মূলত আলোচনা করব, সেইটা হচ্ছে ইংরেজিতে যাকে বলে ইকোনমিক মোবিলিটি, এবং বাংলায় তর্জমা করলে দাঁড়ায় অর্থনৈতিক গতিশীলতা বা অর্থনৈতিক শ্রেণীবিন্যাসে ওঠানামার হার। এবার একটা মানে সামাজিক উত্তরণের এই এই পরিপ্রেক্ষিতটা নিয়ে আলোচনা করবার জন্য প্রথমেই যে জায়গাটা একটু আলোকপাত করে নেবো, সেটা ভারতবর্ষে এই মুহূর্তে বৈষম্য, আর্থিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য বা সামাজিক বৈষম্য, তার চিত্রটা ঠিক কিরকম। আমরা যারা খবরের কাগজ পড়ি এবং একটু আধটু খবর রাখি অর্থনীতি সম্পর্কে, তারা মোটামুটি জানি যে কোভিড আসার আগেও ভারতবর্ষে অর্থনৈতিক বৈষম্যের হার যথেষ্ট বেশি ছিল। নানা রকম তথ্য দিয়ে সেটা বলা যায়। অক্সফ্যামের বিভিন্ন রিপোর্ট আছে যেগুলি দেখায় যে কোভিড পূর্ববর্তীকালেই ভারতবর্ষের প্রথম 1% যে পরিবারগুলি রয়েছিল, মানে আপনি যদি ভারতবর্ষের সমস্ত পরিবারকে 1 থেকে 100 একটা র্যাঙ্ক করেন, প্রথম 1% যেই পরিবারগুলি ছিল, সেই পরিবারগুলির হাতে প্রায় 30-40% সম্পদ ছিল, বা তার থেকেও বেশি হয়তো, এবং 50%, নিচের 50% মানুষের হাতে ছিল 4-5%। ভারতবর্ষের মোট আয় 4-5%, ওই নিচে 50% মানুষের হাতে ছিল, এবং সেটা কোভিডের আগে। কোভিড হওয়ার ফলে অবশ্যই সেইটা এই বৈষম্যটা অনেক বেড়েছে, এবং অক্সফ্যামেরই একটি রিপোর্ট যেটি গত বছর প্রকাশিত হয়, সেটিতে দেখানো হয়েছে যে গরিবরা আরো গরিব হয়েছে, বড় লোক বলতে আমরা যারা সম্পদশালী, যারা ওই শ্রেণীবিন্যাসের উপরের দিকে রয়েছেন, তাদের ধন সম্পত্তি 35-40% বৃদ্ধি পেয়েছে। তো এইগুলো জাস্ট বলার কারণ হচ্ছে বোঝানো যে ভারতবর্ষে এই মুহূর্তে অর্থনৈতিক চিত্রটা ঠিক কিরকম। কেননা সামাজিক উত্তরণ তো এই পরিপ্রেক্ষিতেই একটা আলোচনার বিষয়। এবার এই হচ্ছে মোটামুটি একটা বৈষম্যের চিত্র, কিন্তু এখানে অনেকেই বলতে পারেন যে এই বৈষম্য যেটা ভারতবর্ষে আমরা এখন দেখছি, সেইটা নিয়ে যথেষ্ট চিন্তার কারণ। সেইটা এরকম বলাই যায়, এবং অনেকেই হয়তো সেটা বলবেন, কিন্তু ঠিক যে বৈষম্যের চিত্রটা আমি আপনাদের সামনে বলবার চেষ্টা করলাম বা আঁকার চেষ্টা করলাম, তার ভিত্তিতেই কিন্তু বলা যাবে না যে ভারতবর্ষে এই মুহূর্তে অর্থনৈতিক সংকট ঘনিয়ে এসছে। কেননা বৈষম্য মানেই যে সেটা একটা অর্থনীতির জন্য একটা অর্থনৈতিক সংকট চিহ্নিত করছে, তার কোনো মানে নেই। অর্থনৈতিক সংকট এর রূপটা দেখার জন্য বৈষম্যের সঙ্গে সঙ্গে, অর্থনৈতিক বৈষম্যের সঙ্গে সঙ্গে আরেকটি বিষয়ও আমাদের আলোকপাত করতে হয়। সেটা অর্থনৈতিক বৈষম্যটাকে কমপ্লিমেন্ট করে একদিক থেকে দেখতে গেলে, এবং সেইটাই হচ্ছে অর্থনৈতিক গতিশীলতা বা অর্থনৈতিক শ্রেণীবিন্যাসে ওঠানামার হার। মানে অর্থনৈতিক শ্রেণীবিন্যাসে ওঠানামার হার
খুব সহজ বাংলায় বলতে গেলে কি বোঝায়, যে আজকে যারা ফকির আগামীকাল তাদের রাজা হওয়ার সম্ভাবনা কতটা, এবং আজকে যারা রাজা তারা কি কালকে ফকির হয়ে যেতে পারেন? আপনারা যদি কেউ রমাপদ চৌধুরীর বিখ্যাত গল্প ভারতবর্ষ, ছোট গল্প ভারতবর্ষ পড়ে থাকেন, সেখানে হয়তো আপনাদের মনে থাকবে যে দেখানো হয়েছে, লেখক দেখিয়েছেন যে একটি গোটা গ্রাম যারা স্টেশনে ক্যানভাসিং করতো বা ফেরি করতো, ফেরিওয়ালা কাজ করতো, তারা একটা সময়ের পর গিয়ে হঠাৎ করে সমস্ত মানুষ ভিক্ষাজীবী হয়ে যান, ভিখারি হয়ে যান। এবং এটা 1942-43 সময়কার যুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে লেখা গল্প। তো এই যে মানুষের একটা স্তর থেকে আরেকটা স্তরে যাতায়াত, নিচ থেকে উপরে ওঠা বা উপর থেকে নিচে নামা, এইটাকেই মূলত দেখায় এই অর্থনৈতিক শ্রেণীবিন্যাসে ওঠানামার হার। এবং এই অর্থনৈতিক শ্রেণীবিন্যাসে ওঠানামার হারটা একটি প্রজন্মের মধ্যেও আমরা হিসেব কষে বার করতে পারি, যেটাকে ইংরেজিতে বলে ইন্ট্রা জেনারেশনাল ইকোনমিক মোবিলিটি। এবং এই অর্থনৈতিক বৈষম্যে ওঠানামার হারটা আমরা প্রজন্মান্তরে বা আন্তঃপ্রজন্ম অর্থনৈতিক ওই অর্থনৈতিক গতিশীলতা, সেইটাও আমরা আলাদা করে অঙ্ক কষে বার করতে পারি। এবং ইংরেজিতে তাকে বলে ইন্টার জেনারেশনাল ইকোনমিক মোবিলিটি। মানে একটা জেনারেশনের তার পরের জেনারেশন, মানে বাবা এবং ছেলে বা বাবা এবং মেয়ে, তাদের মধ্যে অর্থনীতি বিভিন্ন কাঠামোয় ওঠানামার সম্ভাবনা কিরকম। তো এই 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 জিনিসগুলো, এই বিভিন্ন যে দুটি বিষয়ের কথা বললাম, যে আন্তঃপ্রজন্ম অর্থনৈতিক শ্রেণীবিন্যাসে ওঠানামার হার, অথবা একটি প্রজন্মের মধ্যেই অর্থনৈতিক শ্রেণীবিন্যাসে ওঠানামার হার, এইগুলি বোঝাটা দরকার। তার কারণ হচ্ছে যে অর্থনৈতিক অসাম্য বা বৈষম্যের কথা যেটা বললাম, সেইটা দীর্ঘস্থায়ী হতে চলেছে কিনা, এই ইন্ডিকেটর বা মার্কার গুলো তার একটা আভাস দেয়। কিরকম ভাবে সেটা হয়? ধরুন দেখা গেল একটা সমাজে অর্থনৈতিক বৈষম্য বেশ বেশি, কিন্তু সেই সমাজে দেখা যাচ্ছে হয়তো যে অর্থনৈতিক গতিশীলতাও বেশি। অর্থাৎ অনেক গরিব এবং অনেক বড় লোক, তাদের মধ্যে একটা বিরাট ব্যবধান। কিন্তু তার সঙ্গে এটা আমরা দেখতে পাচ্ছি, আজকে যারা গরিব তারা আগামী 10 বছরের মধ্যে গরিব না থেকে দারিদ্র্য রেখার ওপারে পৌঁছে যেতে পারছে। সেইটা যদি হয় তাহলে সেটা নিশ্চয়ই ভাবনার, তবে সেইটা নিয়ে চিন্তাটা খানিকটা কম। কিন্তু যদি উল্টোটা সত্যি হয়, যে অর্থনৈতিক বৈষম্য যথেষ্ট বেশি, কিন্তু তা একই সঙ্গে গতিশীলতা, অর্থনৈতিক গতিশীলতা বা অর্থনৈতিক শ্রেণীবিন্যাসে ওঠানামার হার সেটিও কম, তাহলে সেইটা কিন্তু একটা গভীর সংকটের দিকে নির্দেশ করবে। কেননা এইটুকু পরিষ্কার সেই 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 জায়গাটাতে বা সেই সিচুয়েশনটাতে, যে যারা গরিব আজকে, যারা দারিদ্র্য রেখার নিচে বসবাস করেন আজকে, আগামীকালও তারা দরিদ্র হিসেবেই থেকে যাবে, তাদের উপরের দিকে ওঠার সম্ভাবনাটা নেই বা কম। এবার তাহলে বোঝাই যাচ্ছে যে অর্থনৈতিক বৈষম্যটাকে আমি কতটা গুরুত্ব দেব বা সেটাকে আমি আদৌ সংকট বলবো কিনা, সেইটা কেবলমাত্র অর্থনৈতিক বৈষম্য, কতজন বড় লোকের হাতে কি সম্পদ আছে, কতজন গরিবের হাতে কি সম্পদ আছে, সেইটুকু দেখে বলাটা সঠিক নয়। অনেকেই বলে থাকেন, এবং খবরের কাগজ খুললে মাঝে মধ্যে আপনারা দেখতে পাবেন যে এই এতজনের হাতে এই সম্পদ, অতজনের হাতে এই সম্পদ কমে গেল, সুতরাং আমরা গভীর সংকটের মধ্যে যাচ্ছি। এইটা একটা 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 ফ্লড একটা আর্গুমেন্ট। সুতরাং সেইটা দেখার জন্য আমাদের এই অর্থনৈতিক গতিশীলতার একটা পরিমাপ করা উচিত। এবং আরেকটা কথা এখানে বলে রাখা দরকার, যে
আমরা যদি পলিসি দিক থেকেও ভাবি, মানে কি সরকারের কি করা উচিত এই অর্থনৈতিক বৈষম্যের মুখে দাঁড়িয়ে, সেই ক্ষেত্রেও কিন্তু গতিশীলতা কিরকম সমাজে, এই অর্থনৈতিক শ্রেণীবিন্যাস ওঠানামার হার কতটা, সেইটা জানাটাও কিন্তু জরুরি। কেননা অর্থনৈতিক শ্রেণীবিন্যাসের হার যদি কম থাকে, তাহলে সরকারের একরকম পদক্ষেপ নেওয়া উচিত। যদি অর্থনৈতিক শ্রেণীবিন্যাসের হার বেশি থাকে বা যথেষ্ট থাকে, তাহলে সরকারের আরেক রকম পদক্ষেপ নেওয়া উচিত এই অর্থনৈতিক বৈষম্যের মুখে দাঁড়িয়ে। কিরকম? ধরুন অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা দেখছি যে অর্থনৈতিক গতিশীলতা যথেষ্ট কম। তাহলে সেই ক্ষেত্রে সরকারের উচিত যে আন্তঃপ্রজন্ম অর্থনৈতিক গতিশীলতা বেশ কম, তাহলে সেই ক্ষেত্রে সরকারের উচিত যে যেগুলোকে আমরা অর্থনীতি ভাষায় হিউম্যান ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট বলি, সেইগুলোর দিকে নজর দেওয়া। অর্থাৎ গরিব যারা যারা গরিব মানুষ, যারা দারিদ্র রেখার নিচে বাস করেন, তাদের যাতে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে, তাদের যাতে হিউম্যান ক্যাপিটাল বলতে যা বোঝায়, স্বাস্থ্য, শিক্ষা, এইগুলোর দিকে নজর দেওয়া। সেই ক্ষেত্রে সরকার গরিবদের হাতে একটু টাকা পৌঁছে দিল, সেইটা করে, বা গরিবদের একটু ঋণের বাজারে সুবিধা করে দিল, সেইটা করে কিন্তু খুব একটা কাজ হবে না। কেননা সেইটুকু করেও তাদের পরের প্রজন্ম দারিদ্র রেখার ওপরে পৌঁছতে না পারার সম্ভাবনা যথেষ্ট বেশি। কিন্তু যদি দেখা যায় যে গতিশীলতা যথেষ্ট বেশি, আজকে যারা গরিব তারা গরিব ঠিকই, কিন্তু কালকে তারা গরিব নাই থাকতে পারে যদি সরকারের থেকে সঠিক তারা সহায়তা পান, সরকার যদি তাদের সহায়ক হয়। সেই ক্ষেত্রে সরকার এই যে সেফটি মেজার্স বা এই হাতে একটু টাকা পৌঁছে দেওয়া, মাসে 500 টাকা দেওয়া, এইগুলো তখন কাজে দেয়। এবং মাসে 500 টাকা দেওয়াটা আমি একটা জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম, এটা কোনো সরকারকে ইমপ্লিকেট করার জন্য না। তো এই জিনিসগুলোর এই অ্যাকচুয়ালি কি পলিসি মেজার নেওয়া উচিত সরকারের, কি রকম পদক্ষেপ নেওয়া উচিত, সেইটার জন্য সেটা সঠিকভাবে জানাটা তো জরুরি। কেননা সরকারের হাতে তো অঢেল পয়সা নেই। সরকারের ঠিকঠাক ব্যয় যাতে হয়, ঠিকঠাক পদক্ষেপ যাতে তারা নিতে পারেন, যাতে আসলে যারা গরিব তাদের কিছুটা সুরাহা হয়, সেইটার জন্য আমাদের খানিকটা এই সামাজিক এই অর্থনৈতিক গতিশীলতা বা অর্থনৈতিক শ্রেণীবিন্যাসের ওঠানামার হারটা পরিমাপ করবার দরকার আছে। এবার আসা যাক ভারতবর্ষের ক্ষেত্রে, যে ভারতবর্ষে অর্থনৈতিক গতিশীলতা বা অর্থনৈতিক শ্রেণীবিন্যাসে ওঠানামার হার কিরকম। আমি যদি আন্তঃপ্রজন্ম অর্থনৈতিক শ্রেণীবিন্যাসে ওঠানামার হারের কথা বলি, অর্থাৎ ইন্টারজেনারেশনাল ইকোনমিক মোবিলিটি, তার উপর বেশ খানিকটা গবেষণা ইতিমধ্যেই অনেকে করেছেন। আমিও একটা ছোটখাটো কাজ করেছিলাম এর উপর, এবং সেই কাজগুলির ভিত্তিতে আমার কাজ এবং অন্যান্য যারা কাজ করেছেন, ডার্টমাউথ কলেজে আছেন আমেরিকায় পল নভোসার্ট এবং তার সহ গবেষকরা যে কাজ করেছেন, সেই সমস্ত কাজের ভিত্তিতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আন্তঃপ্রজন্ম অর্থনৈতিক শ্রেণীবিন্যাসে ওঠানামার হারের কথা যদি বলা হয়, ভারতবর্ষের অবস্থা কিন্তু ভালো নয়। আমি দু একটা তথ্য দিলে আপনারা বুঝতে পারবেন যে মোটামুটি কিরকম জায়গায় আমরা পৌঁছে গেছি বা কিরকম জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। অবশ্য এই তথ্যটা মোটামুটি যে তথ্যের ভিত্তিতেই গবেষণাগুলো আমার এবং অন্যান্যরা যারা করেছেন, সেটা 2012-13 অব্দি। তারপরে মানে ভারতবর্ষে তো এমনি তথ্য নেই, এবং যে তথ্য প্রয়োজন, অর্থাৎ আয়ের তথ্য অথবা শিক্ষার তথ্য, কারণ কিভাবে আমরা পরিমাপ করি এই অর্থনৈতিক শ্রেণীবিন্যাস ওঠানামার হার, শিক্ষার ভিত্তিতে অথবা আয়ের ভিত্তিতে অথবা ব্যয়ের ভিত্তিতে, যে আমার শিক্ষা কত, আমার শিক্ষা কিরকম, আমার শিক্ষাগত যোগ্যতা কি, এবং আমার পুত্রের বা আমার কন্যার শিক্ষাগত যোগ্যতা কি হতে চলেছে আগামী যে প্রজন্মে। যদি আমার কন্যা বা পুত্র আমার থেকে বেশি শিক্ষিত হন, কতটা বেশি শিক্ষিত, এবং তার ভিত্তিতে বলতে পারি যে হ্যাঁ,
সমাজে যদি সমাজে যদি দেখা যায় যে আমার যারা কম শিক্ষিত পিতা এবং মাতা, তাদের পুত্র কন্যারা তাদের থেকে বেশি শিক্ষিত, তাহলে সমাজে অর্থনৈতিক গতিশীলতা বেশি বা আপওয়ার্ড মোবিলিটি, ওপরের দিকে ওঠার সম্ভাবনা বেশি মানুষের, মানে প্রজন্মান্তর। এবার শিক্ষার ভিত্তিতেই যদি কথা বলি, তাহলে দেখা যাচ্ছে যে পিতার পুত্রের নিরক্ষর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমাদের দেশে, প্রায় 40%। স্বাক্ষর অথচ প্রাথমিকের গণ্ডি না পেরোতে পারার সম্ভাবনা প্রায় 22%। মানে নিরক্ষর পিতা, তার ছেলে স্বাক্ষর হচ্ছে কিন্তু প্রাথমিক স্কুলের গণ্ডি পেরোতে পারছে না, তার সম্ভাবনা 22%। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে সর্বোচ্চ উচ্চ মাধ্যমিক স্তর অবধি পড়তে পারার সম্ভাবনা 35%, এবং স্কুলের গণ্ডি পেরোনোর সম্ভাবনা মাত্র 3%। এবং বিপ্রতীপ মেরুতে যে পিতারা অবস্থান করেন, তাদের কি অবস্থা? সেখানে দেখা যাচ্ছে স্কুলের গণ্ডি পেরোনো, পিতার পুত্রের অন্তত স্কুলের গণ্ডি পেরোনোর সম্ভাবনা 70%। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে সর্বোচ্চ উচ্চ মাধ্যমিক অবধি পড়ার সম্ভাবনা 28-29%। স্বাক্ষর অথচ প্রাথমিকের গণ্ডি না পেরোতে পারার সম্ভাবনা মাত্র 2%। নিরক্ষর হওয়ার কোনো সম্ভাবনা নেই। অতএব যেটা বলা যায় এখান থেকে, যে নিরক্ষর, যদি পিতা নিরক্ষর হন, তার পুত্রের, এবং এখানে আমরা পিতা এবং পুত্রকেই শুধু যেই তথ্যের ভিত্তিতে আমরা গবেষণাটা করেছি, বা সাধারণত যে গবেষণাটা করা হয়, সেখানে পিতা এবং পুত্রকেই নেওয়া হয়। কন্যাদের এখানে তথ্যের ঘাটতির জন্য তাদের এখান থেকে এই জায়গা থেকে বাদ রাখা হয়। তো সেখানে দেখা যাচ্ছে যে যদি পিতা নিরক্ষর হন বা স্বল্প শিক্ষিত হন, পুত্রের নিরক্ষর এবং স্বল্প শিক্ষিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। খুব বেশি হলে তারা স্কুলটা হয়তো শেষ করতে পারছে, কিন্তু স্কুল বেরোতে পারছে। এবং আমরা জানি ক্লাস 10 অব্দি পড়া, তারপর না পড়ার এই তফাৎটা কতটা হয়ে যায় সেটা আমরা জানি। কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে যদি পিতা শিক্ষিত হন বা শিক্ষাগত যোগ্যতা তার বেশি হয়, তার পুত্রের আবার যথেষ্ট শিক্ষিত হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং এরকম অবশ্যই আরো তথ্য দিয়ে বলা যায়, তবে মূল বক্তব্য যেটা আমি এখানে বলতে চাইছি সেটা হচ্ছে যে যদি শিক্ষার ভিত্তিতে আন্তঃপ্রজন্ম অর্থনৈতিক গতিশীলতার পরিমাপ করতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে গতিশীলতা আমাদের সমাজে খুব কম, বা অর্থনৈতিক শ্রেণীবিন্যাসে ওঠানামার হার আমাদের সমাজে অত্যন্ত কম। আপনি পেশার দিক থেকে দেখুন, মোটামুটি একই চিত্রটা আপনার সামনে ফুটে উঠবে। এবং খুব ইন্টারেস্টিং যেটা এখানে বিষয়, যে সেটা এই জিনিসটা আপনি ভারতবর্ষের বিভিন্ন ডিস্ট্রিক্টের জন্য আপনি দেখতে পারেন, যে বিভিন্ন ডিস্ট্রিক্টের কি অবস্থা, যে কলকাতার কি অবস্থা, কোচবিহারের কি অবস্থা, বর্ধমানের কি অবস্থা, বা বিভিন্ন যে ডিস্ট্রিক্ট আছে আমাদের, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তো এরকম বিভিন্ন ডিস্ট্রিক্টে এই অর্থনৈতিক গতিশীলতা কতটা, সেইটাও পরিমাপ করা যায়। এবং এখানে হয়তো স্ক্রিন শেয়ার করাটা যাবে না, নইলে আমার কাছে একটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাপ ছিল, যে ম্যাপটা থেকে দেখা যায়, মোটামুটি আপনারা দেখতে পেতেন যে এখন বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জেলায় অর্থনৈতিক গতিশীলতার চিত্রটা কিরকম। দুটো জিনিস এখানে বলে দিই, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে দক্ষিণ ভারতে অর্থনৈতিক গতিশীলতা বেশি, আন্তঃপ্রজন্ম অর্থনৈতিক গতিশীলতা উত্তর ভারতের থেকে দক্ষিণ ভারতে বেশি, এবং আমাদের বাংলায়, পশ্চিমবঙ্গে এই গতিশীলতা বেশ কম, এবং সেটা উত্তর ভারতের প্রায় সমতুল্য। মানে উত্তর ভারতের তো একেবারেই কম, উত্তর ভারতে আপনি উত্তরপ্রদেশের দিকে দেখেন বা রাজস্থানের দিকে দেখেন, আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু যথেষ্ট কম। এবং রেফারেন্স হিসেবে আমি শুধু এই সময়কালটা বলে দিই, যে এই পিতা পুত্রের কথা বলছি, তারা তাদের জন্মের সাল বা মূল
ডেটাটা কোন সাল থেকে কোন সাল, যাতে আপনারা একটা আন্দাজ করতে পারেন যে তখন পশ্চিমবঙ্গে কারা শাসনে ছিল বা কি ছিল। এটা মূলত স্বাধীনতা পরবর্তী সময় তাদের জন্ম, এবং পুত্রদের জন্ম ধরুন 80, 75, 80 এই সময়টা, এবং তথ্য মানে ডেটাটা আমাদের শেষ হয়ে গেছে 2012-এ। সুতরাং বুঝতেই পারছেন যে যেই পুত্রদের আমরা শিক্ষাগত যোগ্যতা পাচ্ছি এই এই আহ, এইখানে, তারা সবাই মোটামুটি 60, 70, 75, 80 এই সময়টায় তাদের জন্ম। সুতরাং পশ্চিমবঙ্গে অর্থনৈতিক গতিশীলতা বেশ কম, সেইটা চিন্তার বিষয়। সেইটা নিয়ে খুব বেশি আলোচনা শোনা যায় না। আমাদের যেহেতু এটা বাংলায় আলোচনা হচ্ছে এবং বাংলা থেকে অনেক দর্শক হয়তো দেখছেন, আমাদের দুর্ভাগ্য এই নিয়ে আলোচনা আমরা খুব একটা করি না। ওই আনন্দবাজারে একজন দুজন আমাদের মতো, আমার মতো বা শুভনীলদার মতো বা অন্যান্য কিছু মানুষ হয়তো এই নিয়ে একটু লেখালেখি করেন, কিন্তু এটা ওই আনন্দবাজারের বা এবং এই সময়ের ওই চারের পাতাতেই আটকে থাকে। এই নিয়ে মানুষের খুব একটা মাথা ব্যথা নেই। মানুষের তো এখন নানা রকম বিনোদনের তাদের অ্যাভিনিউজ আছে। তো এবং সত্যি কথা বলতে গেলে আমি না বলেও পারছি না যে এখনকার যে সংবাদের যে চ্যানেলগুলো, ইলেকট্রনিক মিডিয়া, তাদের তো এই নিয়ে আলোচনার তো কোনো প্রয়োজনও নেই। তারা টিআরপির জন্য নানা রকম নাচ গান হই হুল্লোড়, কালবৈশাখী ঝড় টড় অনেক কিছু দেখান। তো তো সেইটুকুই বলার এই আন্তঃপ্রজন্ম অর্থনৈতিক শ্রেণীবিন্যাস ওঠানামার হার সম্পর্কে আমি ছোট্ট করে প্রজন্মের মধ্যে অর্থনৈতিক গতিশীলতা কিরকম আমাদের দেশে, ধরুন 7-8 বছরের ব্যবধানে কিরকম, সেইটা একটু বলে নিই এবং বলে আমার বক্তব্য শেষ করি। হয়তো আমি খানিকটা বেশি সময় নিয়ে ফেললাম। সেইটা যেটা বলা, যে সেইখানেও কিন্তু আমাদের ভারতবর্ষের অবস্থা যথেষ্ট চিন্তার বিষয়। সেটা কিরকম দেখেন, আপনি যদি পুরো যারা ভারতবাসী তাদেরকে 3টে ভাগে ভাগ করেন, যে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে, যারা দারিদ্র সীমার ঠিক ওপরে বসবাস করে, মানে 100% দারিদ্র সীমা থেকে 200% দারিদ্র সীমার মধ্যে বসবাস করে, এবং যারা দারিদ্র সীমার অনেকটা ওপরে বসবাস করে। আপনি যদি এই 3টে ভাগে ভাগ করে নেন মানুষকে, ভারতবাসীকে, তাহলে দেখা যাচ্ছে যে 10 জনের মধ্যে 7 জন ভারতবাসী, 10 জনের মধ্যে 7 জন গরিব মানুষ 8-9 বছরের ব্যবধানে, 2005 থেকে 2012, এই 8-9 বছরের ব্যবধানে হয় তারা গরিবই থেকে যান, মানে দারিদ্র সীমার নিচেই থেকে যান, অথবা দারিদ্র সীমাটা তারা অতিক্রম করেন কিন্তু ঠিক ওপরটায় পৌঁছে যান, তার ওপরে আর যেতে পারেন। মানে 10 জনের মধ্যে 7 বা 8 জন মানুষের তাই অবস্থা। 10 জনের মধ্যে 7 জন বা 8 জন গরিব মানুষের, দারিদ্র সীমার নিচে যাদের বসবাস করেন, তাদের তাই অবস্থা। এবং অবশ্যই উল্টো দিক থেকেও সত্যি যে যারা একদম ওপরের দিকে আছেন, মানে আয়ের নিরিখে বা ব্যয়ের নিরিখে যারা ওপরের দিকে আছেন, সামাজিক কাঠামো, তাদের নিচে গড়িয়ে পড়ার সম্ভাবনা প্রায় নেই। সুতরাং আপনি যদি একটি প্রজন্মের মধ্যেই বোঝার চেষ্টা করেন যে আজকে আমি হয়তো গরিব, কোভিড হলো, আমার চাকরিটা চলে গেল, কিন্তু কাল তো কোভিড থাকবে না, পরশু তো কোভিড থাকবে না, তখন আমি আবার চাকরি ফিরে পাবো, তখন আমি আবার আমার জীবন যাত্রার মান উন্নত করতে পারবো এবং আমি ভালো থাকতে পারবো। দুঃখের বিষয় সেইটা কতটা সত্যি হতে পারে সেইটা সত্যি আমি জানি না, এবং আমার গবেষণা সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন চিহ্ন তুলে দেয়। সেইটা কোভিডের পরিপ্রেক্ষিতে আরো একটা চিন্তার বিষয়, কেননা এই কোভিডেই তো সত্যি সত্যি কত মানুষের চাকরি চলে গেছে, এবং ভারতে এখন আনএমপ্লয়মেন্ট রেট সব মানে হিস্টোরিক্যালি সবচেয়ে বেশি। সুতরাং এই মানুষগুলো যারা আজকে চাকরি চলে গেল, যারা আজকে ভিখারি হয়ে গেল, এই রমাপদ চৌধুরীর গল্পটির মতো, যে আজকে যারা ভিখারি হয়ে গেল, তারা কালকে কি হবে, তাদের 1 বছর বাদে, 5 বছর বাদে কোথায় তারা পৌঁছবে, তার কোনো দিশা কিন্তু দেখা যাচ্ছে।
এই বলেই আমার বক্তব্য আমি শেষ করলাম। আবার পরবর্তীকালে যদি কোনো প্রশ্ন থাকে আমি নিশ্চয়ই তাই নিয়ে কথা বলতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ পুনর্জিৎ। আমরা আমরা ইনফ্যাক্ট অর্থনৈতিক শ্রেণীবিন্যাসের দিক থেকে ওঠানামার হারটা যে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে বেশ চিন্তার বিষয়। মানে যেটা যেটা সব থেকে বেশি চিন্তার বিষয়, তুমি বলছিলে যে এক তো একটা স্ট্যাটিক ধারণা যে কতটা কতটা ইনইকুয়ালিটি রয়েছে, কিন্তু একটা অন্তত আশায় থাকা যায়, মানে সেই যে বলে না যে খারাপ সিচুয়েশন কিন্তু অন্তত ভবিষ্যৎটা আমি দেখতে পাচ্ছি যে ভালো হওয়ার দিকে, কারণ গতিশীলতা রয়েছে। আমরা তো দুদিক থেকেই মানে 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 অবস্থা খারাপ আমাদের। এক তো আমাদের ইনইকুয়ালিটি বেশ হাই, যে যে ফিগারগুলো তুমি দেখালে, এবং দ্বিতীয়ত এই গতিশীলতা নেই। তার মানে অদূর ভবিষ্যতে যে এই ইনইকুয়ালিটি চলে যাবে তারও কোনো তো কারণ দেখা যাচ্ছে না, বরং এই ইনইকুয়ালিটি বাড়ার যে সমূহ সম্ভাবনা সেটাই দেখতে পাওয়া যাচ্ছে আর কি। সুতরাং অবস্থাটা বেশ খারাপই, মানে একটা স্থবির সমাজে কি হতে পারে আর কি, তার একটা দিক আমরা দেখতে পাচ্ছি। খুবই 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 খারাপ লাগছে, যাকে সেটা অন্য বিষয়। তো এর মাঝখানে আমরা দ্বিতীয় বক্তার কাছে চলে যাব, কিন্তু তার আগে আমি শুধু একটা জিনিস বলে দিতে চাইছি, যারা দেখছেন শুনছেন আমাদের এই আড্ডা, তারা যদি কোনো প্রশ্ন করতে চান, কোনো কমেন্ট করতে চান, তারা ফেসবুকের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন, প্রশ্ন করবেন। আমরা সেই প্রশ্নগুলো আমাদের বক্তার কাছে নিয়ে যাব, আমরা উত্তর নেওয়ার চেষ্টা করবো সেটা। এখন আমরা দ্বিতীয় বক্তার কাছে চলে যাব। আমরা একটা জিনিস তো দেখলাম যে অর্থনৈতিক দিক থেকে আমরা সমস্যাটাকে কিভাবে দেখছি। আমি আমি একটা জিনিস এই এই বিষয়ে পড়াশোনা করতে গিয়ে একটা 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 জিনিস দেখছিলাম যে এই যে একটা ওঠানামা না হতে পারা, বিশেষ করে ওঠা না হতে পারার যে তার পেছনে দুটো জিনিস হতে পারে। এক তো হচ্ছে অপরচুনিটি কম, ওপর থেকে টানছে কম। দুই হচ্ছে আমার সমাজ ব্যবস্থা এমন হতে পারে যে আমাকে টেনে রাখছে নিচের দিকে। মানে আমার সমাজ ব্যবস্থাটাই এমন যে আমি ওপরে ওঠার চেষ্টা করলেও তার বিভিন্ন বাধা। আমাদের কাস্ট সিস্টেম যেটা একটা বিরাট রোল প্লে করতে পারে। আমরা সমাজবিজ্ঞানীরা এটা জিনিসটাকে কিভাবে দেখছেন তার কিছুটা হয়তো আভাস পাবো শুভনীলের বক্তব্য থেকে। শুভনীল বাবু, আপনার বক্তব্যটা এবার শোনার জন্য অপেক্ষায় রয়েছিলাম। অনেক ধন্যবাদ। প্রথমেই অর্থ বিশ্লেষণের সম্পাদক মণ্ডলী এবং জয়ন্ত বাবুকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং জয়ন্ত বাবুকে আমি প্রথম দিনেই বলেছিলাম যে আমি এই বিষয়ে যে এক্সপার্ট বিষয়টা এরকম নয়, কিন্তু এই কোভিডের মধ্যেই আমি এটা নিয়ে একটু পড়াশোনা করতে শুরু করেছি বলা যেতে পারে, এবং নানান দিক থেকে বিষয়টাকে বোঝার চেষ্টা করছি। কাজেই পুনর্জিৎ বাবুর মতন আমার অত সংখ্যায় যাব, কিন্তু সেটা আমার নিজের গবেষণার ভিত্তিতে নয়, সেটা অনেকটাই পুনর্জিৎ বাবুর মতন যারা অন্যান্যরা এই বিষয়ে লেখালেখি করেছেন তাদের গবেষণার কিছু কথা বলবো। তো জয়ন্তবাবু যে প্রশ্নটা করলেন আমার মনে হয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সামাজিক উন্নয়ন বা সামাজিক উত্তরণের কথা ভারতবর্ষের মতন দেশে আমরা যখন বলছি, তখন স্বাভাবিকভাবেই কাস্ট সিস্টেম বা জাতিগত প্রথার প্রশ্নটা উঠবে। আমরা যারা অর্থনীতি পড়াই, আমরা যখন ক্লাসে অর্থনীতি পড়াই, বিশেষ করে উন্নয়নের অর্থনীতি, ডেভেলপমেন্ট অফ ইকোনমিক্স, সেখানে আমরা যে বেসিক যে কথাটা ছাত্রছাত্রীদের বোঝাই সেটা হচ্ছে যে অনুন্নয়ন থেকে উন্নয়নের পথে যাত্রা একটা অর্থনৈতিক উত্তরণের মধ্যে দিয়েই ঘটে। সেই উত্তরণটা হচ্ছে আমরা লুইস মডেলের টার্মসে ভাবতে পারি, যে কৃষি থেকে আগে কৃষিতে প্রচুর মানুষ কাজ করছেন, আস্তে আস্তে তাদের সংখ্যা কমিয়ে কি করে আমরা তাদেরকে শিল্পে নিয়ে আসতে পারি। অন্যদিকে উন্নয়ন বা এই যে ট্রানজিশনটা, এটাকে আরেকভাবে ভাবা যেতে পারে যে আগে কৃষিতে জিডিপির শতাংশ কৃষিতে অনেক বেশি ছিল, আস্তে আস্তে কৃষির শতাংশ কমিয়ে ম্যানুফ্যাকচারিং এর শতাংশ বাড়ানোটাই হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি। এইটাই মোটামুটি একটা ধরে নিয়ে অর্থনৈতিক উন্নয়নের যে প্রাথমিক পাঠ আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে শুরু করা হয়। এবং একে ঘিরে দু ধরনের প্রশ্ন ওঠে। একটা হচ্ছে যে এই যে উত্তরণটা, এই উত্তরণের পথে কি কি বাধা আছে, তার মধ্যে আমরা পভার্টি ট্র্যাপ নিয়ে আলোচনা করি, লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপ, এবং আরো নানান বিষয় নিয়ে আমরা টেক্সট বুকে হচ্ছে গিয়ে আমরা আলোচনা করি যে কি কি কারণে আমাদের এই উত্তরণের পথে কি কি বাধা থাকতে পারে, এবং সেই বাধা আমরা কি করে এর থেকে বেরিয়ে উত্তরণ ঘটাবো। আরেকটা ভাবধারা যেটা কিছুটা মার্ক্সবাদী চিন্তা থেকে আসে, এবং কল্যাণ সান্যাল বিশেষ করে যেটা সবচেয়ে বেশি করে আমাদের সামনে রেখেছেন তার 2007 বইতে, সেটা হচ্ছে আসলে এই উত্তরণটা
একটি পোস্ট কলোনিয়াল সোসাইটিতে, একটি উত্তর 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 উপনিবেশিক সোসাইটিতে এই উত্তরণটা আসলে কখনো ঘটতেই পারে না, কারণ আমাদের সমাজ ব্যবস্থার, আমি তার ডিটেলসে যাচ্ছি না, যে এই উত্তরণটা ঘটতেই পারে না, কারণ একদিকে পুঁজির আদিম যে আরোহণ, প্রিমিটিভ অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল, সেইটা ঘটছে, আর অন্যদিকে যেটা আধুনিক যে ক্ষেত্রটা, অর্থনৈতিক ক্ষেত্র, সে পর্যাপ্ত পরিমাণে শ্রমিকদেরকে তার মধ্যে কাজ দিতে পারছেন। একটা বড় অংশের মানুষ এই গোটা প্রক্রিয়াটার বাইরে থেকে যাচ্ছে। কাজেই এই যে উত্তরণের যে কথাটা বলা হচ্ছে, এই যে ট্রানজিশনের কথাটা বলা হচ্ছে, যে একদিন সবটাই না হলেও একটা মেজরিটি সেক্টর এগ্রিকালচারটা থেকে বেরিয়ে ইন্ডাস্ট্রিতে চলে আসবে ইত্যাদি, এই ঘটনাটা কোনোদিন ঘটবেই না, এরকম একটা কথা কল্যাণ সান্যালের অর্থনীতির যে বই, তাতে হচ্ছে গিয়ে লেখা আছে। অত্যন্ত ভালো বই এবং খুবই চিন্তাশীল একটা লেখা। কিন্তু আমার যে এই দুটোই আলোচনা করতে করতে আমার যেটা মনে হয়েছে, যে উত্তরণ হোক বা না হোক, কারা এই উত্তরণের পথে যাচ্ছে এবং কারা যেতে পারছে না, তার কোনো সামাজিক বিশ্লেষণ কিন্তু অর্থনীতিবিদরা হাজির করছেন না। অর্থাৎ আমরা বিষয়টাকে গরিব বড়লোক হিসেবেই দেখছি, বা শ্রমিক পুঁজিপতি হিসেবেই দেখছি, এবং মানুষ আস্তে আস্তে কৃষি থেকে শিল্পে চলে আসবে, এই ধরনের একটা ট্রানজিশনের কথা আমরা ভাবছি। কিন্তু কারা আসছে এবং কারা আসতে পারছে না, এইটা নিয়ে কিন্তু অর্থনীতিবিদরা খুব বেশি ভাবনা চিন্তা করেননি। বিগত 20-25 বছরে করেছেন, কিন্তু তার আগে যখন অর্থনৈতিক উন্নয়নের কথাবার্তা লোকে প্রথম বলতে শুরু করেছিল, সেইখানে এখনো আমাদের অধিকাংশ ইউনিভার্সিটির টেক্সট বইয়ে এই নিয়ে খুব বেশি আলোচনা নেই। এখানে যেটা দুটো কথা বলার, একটা হচ্ছে যে পুনর্জিৎ ইতিমধ্যেই অনেকটাই ডেটা বলেছেন, আমি জাস্ট আরো একটা দুটো ডেটা এখানে বলতে চাই। প্রথমত হচ্ছে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটা সোশ্যাল মোবিলিটি ইন্ডেক্স বানিয়েছে। 82টা দেশ আছে সেই সোশ্যাল মোবিলিটি ইন্ডেক্সে। সেই ইন্ডেক্স যেহেতু সেটা একটা সূচক, তার মধ্যে অনেকগুলো উপাদান আছে, যেরকম স্বাস্থ্য, কতজন স্বাস্থ্য নিতে পারছেন না, শিক্ষা, তারা কত টাকায় কাজ পাচ্ছেন, কেমন কাজ পাচ্ছেন ইত্যাদি, বেশ কয়েকটা প্রায় 10টা মতন সূচককে একসাথে করে কম্পোজিট ইন্ডেক্স, ওয়ার্ল্ড সোশ্যাল মোবিলিটি ইন্ডেক্স, তারা হচ্ছে 82টা দেশের জন্য তা বানিয়েছেন, যাদের যাদের ডেটা তারা হচ্ছে হাতে পেয়েছে। সেখানে যেটা দেখা যাচ্ছে, যে ভারতবর্ষের স্থান হচ্ছে 76তম। 82টা দেশের মধ্যে ভারতবর্ষের স্থান 76তম, এবং এই যে 76তম, আমাদের নিচে আছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান এবং বাংলাদেশ, ক্যামেরুন, সেনেগাল ইত্যাদি, আর আমাদের উপরে আছে গুয়াতেমালা, হন্ডুরাস, মরক্কো, ইজিপ্ট, এই ধরনের দেশগুলো, মানে যেগুলোকে কোনো অবস্থাতেই আমরা নিজেদেরকে অর্থনীতির একটা বড় বিগ ইকোনমিক পাওয়ার হিসেবে ভাবি। কিন্তু সোশ্যাল মোবিলিটি ইন্ডেক্স, মানে সামাজিক উত্তরণের যে সূচক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেটা বানিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে আমরা খুবই খারাপ অবস্থায় আমরা হচ্ছে আছি। অবশ্যই যে কোনো সূচক নিয়েই বিতর্ক হতে পারে, এই সূচকে এটা কেন রাখা হলো, সেটা কেন রাখা হলো না, সেই বিতর্কে আপাতত আমি যাচ্ছি না। 2018 সালে ওয়ার্ল্ড ব্যাংক একটি গবেষণা প্রকাশ করেন এই সোশ্যাল মোবিলিটি নিয়েই। সেইখানে তারা বলছেন যে সমাজের যে নিচের যে 50%, তাদের মধ্যে যে শিক্ষাগত যে উত্তরণের যে হার, সেইটা বিগত কয়েক বছর ধরে উন্নয়নশীল দেশ অর্থাৎ ডেভেলপিং কান্ট্রিতে কমছে, এবং নিচে আটকে থাকার প্রবণতা হচ্ছে ক্রমাগত বেড়ে চলেছে। বিগত অন্তত 20-30 বছরের ডেটা হচ্ছে তারা দেখিয়েছেন। এবং ভারতবর্ষের ক্ষেত্রে তারা স্পেসিফিক্যালি বলছেন যে ভারতবর্ষ যেহেতু একটা বিশাল বড় দেশ, এবং তারা 6টা দেশকে তারা আইডেন্টিফাই করেছেন, ব্রাজিল, চায়না, ইজিপ্ট, ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া, যারা হচ্ছে গিয়ে যাদের মধ্যে অর্থনৈতিক যে স্থিতিশীলতা বা পারসিস্টেন্স যেটাকে বলা হয়, অর্থাৎ যে গরিব সে গরিবই থেকে যাবে, যেটা পুনর্জিৎ বলছিল, সেটা হচ্ছে সবচেয়ে বেশি। এবারে যদি জাতিগত বিষয়টার দিকে আসি, তাহলে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে, এটা হচ্ছে আইভার সেন এবং কুনাল সেন, এরা একটা গবেষণাপত্র লেখে ডিপিডব্লিউতে। সেখানে দেখা যাচ্ছে যে কৃষি শ্রমিকের যাদের বাবা কৃষি শ্রমিক, তাদের 58.6% পুত্র, তারা হচ্ছে ওই কৃষি শ্রমিকই থেকে যায়। যাদের বাবা কৃষি শ্রমিক, তাদের প্রায় 59% কৃষি শ্রমিকই থেকে যাচ্ছে। এবং এটা হচ্ছে গোটা ভারতবর্ষের ক্ষেত্রে। গ্রামীণের ক্ষেত্রে সেটা 67%, অর্থাৎ যাদের বাবা কৃষি শ্রমিক, তাদের 67% কৃষি শ্রমিকই থেকে যাচ্ছে।
অর্থাৎ এই যে উত্তরণের গল্পটা লুইস মডেল বলুন বা যেইভাবে বলুন, সেটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে ঘটছে না, ইন্টারজেনারেশনালও ঘটছে না। কিন্তু জাতির প্রশ্নে আমরা যদি আসি, উচ্চ জাতি যেটা তথাকথিত উচ্চ জাতি যারা ভারতবর্ষে, অর্থাৎ আদার্স আমরা ধরতে পারি ইকোনমিক ক্যাটাগরি হিসেবে, সোশিও ইকোনমিক ক্যাটাগরি হিসেবে, সেখানে 25% মতন যারা ভূমিহীন কৃষক এগ্রিকালচারাল লেবারার, তারা কিন্তু 25% মতন একদম যে উচ্চতম যে পেশা, অর্থাৎ কিনা প্রফেসর, অন্যান্য যে প্রফেশনাল যে অ্যাক্টিভিটিতে তারা আছে সেখানে তারা যেতে পারছে। কিন্তু সেখানে এসসি এসটির মধ্যে সেই হারটা 15%-এর কাছাকাছি। 15% এসসি, 10% এসটি, তারা হচ্ছে এই সামাজিক উত্তরণটা ঘটাতে পারছে। কিন্তু সবচেয়ে যেটা চিন্তাজনক সেটা হচ্ছে যে উত্তরণ যে শুধু হচ্ছে না তা না, যেটা দেখা যাচ্ছে যে এসসি এসটিদের মধ্যে যাদের বাবা সেই প্রফেশনাল জবগুলোতে আছেন, অর্থাৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর ইত্যাদি, তাদের মধ্যে 22% এবং 24% পরবর্তীকালে নিচের পেশায় চলে আসে। অর্থাৎ বাবা ডাক্তার ছিলেন এবং ছেলে হচ্ছে গিয়ে এগ্রিকালচারাল লেবারার হয়ে যাচ্ছে বা ম্যানুয়াল লেবার হয়ে যাচ্ছে। এটা 22 এবং 24% অন্তত এনাদের গবেষণায়। এটা এখানে একটা বলে রাখা ভালো, এই কুণাল সেনেরই একটি গবেষণা পত্রে উনি লিখছেন, পুনর্চিত কিছুটা বললো যে কোন ইন্ডিকেটর ইউজ করছি, কোন ডেটাবেস ইউজ করছি, কোন মেথোডোলজি ইউজ করছি, তার উপরে কিন্তু রেজাল্টস গুলো খুব ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা লিটারেচার রিভিউতে যে কটা পেপার দেখার সৌভাগ্য হয়েছে সেখানে কিন্তু এই কথাটা স্পষ্ট। কিন্তু মোটামুটি যে ট্রেন্ডটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে জাতিগত, অর্থাৎ যারা নিম্ন জাতি, তথাকথিত নিম্ন জাতির এসসি এসটি ওবিসি, তাদের মধ্যে এই উত্তরণের হার শুধু যে কম তা নয়, তাদের মধ্যে একটা পশ্চাৎপদতারও মানে একটা কি বলবো একটা রিগ্রেশন হয়ে যাচ্ছে। লোকে হচ্ছে গিয়ে পিছিয়ে পড়ছে, মানে বাবার তুলনায় ছেলে পিছিয়ে পড়ছে, যেটা কিন্তু উচ্চ জাতির ক্ষেত্রে মাত্র 3-4% হচ্ছে। এটাকে মানে একটা কি বলবো র্যান্ডম ইভেন্ট হিসেবেও দেখতে পারি, কিন্তু সেটা যখন 24%, 25% করে হচ্ছে, তখন সেটা দেখা হচ্ছে গিয়ে মুশকিল হয়ে যাচ্ছে। এবারে একটা প্রশ্ন দেখলাম এসছে যে আমাদের দেশে, ওই কুণাল সেনের পেপারেই আছে, যে আমাদের দেশে যদি শিক্ষাগত মোবিলিটির কথা ভাবি, উত্তরণের কথা ভাবি, সেটা কিন্তু অন্তত ওনাদের পেপারের যেটা আলোচনা সেখানে দেখা যাচ্ছে যে একটা মোটামুটি এগোনো গেছে, একদম যে এগোনো যায়নি তা নয়। কিন্তু পেশাগত যে উত্তরণ, সেই পেশাগত উত্তরণটা একেবারেই হয় না। এবং প্রশ্নটা হচ্ছে যে কেন হয়? এটার কোনো উত্তর সত্যি কথা বলতে গেলে এটা অত্যন্ত কঠিন উত্তর, কিন্তু আমি ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখছি। দেবরাজ রায় যেরকম একটি পেপারে, দেবরাজ রায়ের একটা পেপারে আমি দেখছিলাম যে উনি একটা খুব ভালো উদাহরণ দিয়েছেন, যে আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন গাড়ি করে বা ইয়েতে করে, সেখানে প্রচন্ড জ্যাম, আপনার লেনটাও জ্যামে আটকে গেছে, পাশের লেনটাও জ্যামে আটকে গেছে। এবার আপনি দেখলেন যে পাশের লেন থেকে গাড়িগুলো আস্তে আস্তে এগোতে শুরু করছে, তাহলে আপনার মনে হবে যে আমিও তাহলে পাশের লেনটায় গাড়িটাকে ঘুরিয়ে পাশের লেনে গিয়ে, মানে আমার মধ্যে একটা আশা জাগছে যে ওই সেক্টরটা, ইকোনমির ওই সেক্টরটা এগোচ্ছে, সফটওয়্যার হতে পারে, এক্সপোর্ট সেক্টর হতে পারে, ওই সেক্টরটা এগোচ্ছে, তাহলে আমি ওই সেক্টরে যেতে পারি। আমি গাড়িটা ঘুরিয়ে, একটু ট্রেনিং কস্ট আমার লাগবে, একটু পড়াশোনা করতে হবে, করে আমি ওই সেক্টরে যেতে পারি। কিন্তু সেই সেক্টরটা যদি প্রচন্ড দ্রুত গতিতে মুভ করতে থাকে, তাহলে আমি কিন্তু সেখানে ঢোকার স্কোপটাই পাবো না, কারণ গাড়িগুলো এত ফাস্ট যাচ্ছে যে আমি আর সময়ই পাচ্ছি না ওটার মধ্যে আমার গাড়িটাকে ঢোকানো। কিন্তু তার সাথে সাথে আমার যেটা মনে হয় যে আমাদের দেশে বিশেষ করে, যে শুধু যে পাশের রাস্তাটা বা পাশের সেক্টরটা যে প্রবল গতিতে বাড়ছে সেটা যেরকম একটা দিক, কিছু কিছু বাধাও কিছু কিছু মানুষের জন্য হচ্ছে স্ট্রাকচারালি তৈরি করে দেওয়া হচ্ছে, যেটাকে উত্তরণ করে নতুন দিকে যাওয়া হচ্ছে সম্ভব হচ্ছে না। যেরকম গবেষণার মাধ্যমে দেখা গেছে আমেরিকার ক্ষেত্রেও এটা রেস 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 এবং ইন্টারজেনারেশনাল মোবিলিটি, রাজ চেট্টি ইত্যাদি এরা যে কাজ করেছে সেটাতে খুবই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে হায়ারিং এর ক্ষেত্রে আমি যখন কাউকে চাকরির জন্য ডাকছি, সেখানে তাদের নাম থেকেই আমি যদি একটা ধারণা করে ফেলতে পারি যে সে ব্ল্যাক আমেরিকান হতে, আফ্রিকান আমেরিকান হতে পারে বা অন্যান্য কোনো মাইনরিটি কমিউনিটির হতে পারেন, তাহলে তাকে আমি, আমার যে রেট অফ রিকলটাই হচ্ছে প্রচন্ড কমে যাচ্ছে, অর্থাৎ কতজনকে আমি ইন্টারভিউয়ের জন্য ডাকছি সেটাই কমে যাচ্ছে আমেরিকার ক্ষেত্রে। আমাদের দেশের ক্ষেত্রে আমি দুটো গবেষণার উল্লেখ করবো। একটা সোশিওলজির গবেষণা, সুরিন্দর জোটকা, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সোশিওলজির প্রফেসর, উনি একটা গবেষণা করে দেখাচ্ছেন যে উনি কিছু মাল্টিন্যাশনাল ফার্ম, বড় বড় ফার্ম আমাদের দেশে যেগুলো কাজ করে, তাদেরকে গিয়ে তাদের যে লোকজনকে যে নেওয়ার যে মানে চাকরিতে যোগদান করার যে পলিসি,
হায়ারিং পলিসি, সেইটা নিয়ে উনি আলোচনা করছেন। তো সেখানে তার মধ্যে একটা প্রশ্ন আছে যে এসসি এসটি মুসলিম এদের সম্পর্কে কি ধারণা, সেখানে সবাই খুব ভালো ভালো কথা বলছেন যে না, আজকের দিনে কোনো ডিসক্রিমিনেশন নেই, আজকের দিনে কোনো এসসি এসটি ওবিসি মুসলিম এগুলো আমরা দেখছি না। কিন্তু তাহলে কোন ধরনের ক্যান্ডিডেটকে আপনারা নিতে চান? তার ভালো স্কুলে তাকে পড়তে হবে, ভালো কলেজে সে পড়েছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো মানে হচ্ছে গিয়ে যে সেখানে তার বাবা বা দাদা ইত্যাদি কেউ কোনো ভালো চাকরিতে আছে, সে হচ্ছে ইংলিশ মিডিয়াম থেকে পড়ে এসেছে, মানে ক্যাটাগরিজ গুলোই ভালো ক্যান্ডিডেটের ক্যাটাগরি গুলোই এমনভাবে তৈরি হচ্ছে যে সেটার মাঝখান থেকে ভেদ করে একটা গরিব ছাত্র বা ছাত্রী বা একটা গ্রামীণ দলিত ছাত্র বা ছাত্রীর পক্ষে সেটাকে ভেদ করে সামনে এগোনোটাই খুব ডিফিকাল্ট হয়ে যায়। একই ধরনের গবেষণা অশ্বিনী দেশপান্ডে দেখাচ্ছেন যে উনি অনেক সার্ভে করে, মানে আসলে ইকোনমিক্সদের আমাদের যে প্রশ্নটা সবসময় থাকে যে এটা কি ক্লাসের জন্য হচ্ছে না কাস্টের জন্য হচ্ছে, শ্রেণীর জন্য হচ্ছে না জাতির জন্য হচ্ছে, এটাকে আমরা আলাদা করব কি করে? তো সেখানে আমাকে রিগ্রেশন মডেলে আমাকে শ্রেণীর কিছু ভেরিয়েবল ঢোকাতে হচ্ছে কন্ট্রোল করার জন্য এবং কাস্টের কিছু ভেরিয়েবল ঢোকাতে হচ্ছে। তো উনি সেটা নিজের একটা সার্ভে করে উনি সেই ভেরিয়েবলগুলো জোগাড় করেছেন, বেশ 1000-2000 মতন স্যাম্পল উনি নিয়েছেন। নিয়ে উনি তারপর দেখাচ্ছেন যে ক্লাসের জন্য আমি যদি কন্ট্রোল করে দিই, যে একই ক্লাস সবাই, কিন্তু শ্রেণী জাতি যদি আলাদা হয়ে যায় বা বর্ণ যদি আলাদা হয়ে যায়, তাহলে কিন্তু তার যে আউটকাম ওখানে কিন্তু তথাকথিত নিম্ন জাতির যারা এসসি এসটি ইত্যাদি যারা আছেন তারা কিন্তু পিছিয়ে পড়ছে। লাস্ট যেটা আমি বলে শেষ করব সেটা হচ্ছে গিয়ে যে এই যে দেবরাজ রায়ের যে সুন্দর ওনার উপমাটা আমার খুব ভালো লেগেছে। তো সেখানে উনি দু ধরনের কথা বলছেন, একটা হচ্ছে যে অ্যাসপিরেশনস আসতে পারে, অর্থাৎ আমি পাশের গলিটাতে পাশের লেনটাতে ঢুকে গেলাম, আমিও গাড়ি চালিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো, অর্থাৎ নতুন কোনো ডাইনামিক ইকোনমিক ক্ষেত্রে আমি হচ্ছে নিজেকে যদি যোগদান করাতে পারি আমিও এগিয়ে যেতে পারবো। ফলত আনইভেন গ্রোথ, অর্থাৎ কিনা অসাম্য একটা যদি থাকে দুটো ক্ষেত্রের বৃদ্ধির মধ্যে, এটা যে সবসময় খুব খারাপ সেরকম বিষয়টা সেরকম নয়, কারণ আমার মধ্যে একটা আশা জাগতে পারে যে আমি পাশের ক্ষেত্রে আমি এখন এগ্রিকালচারে আছি, কালকে আমি ইন্ডাস্ট্রিতে গিয়ে বেশি টাকা রোজগার করতে পারবো। কিন্তু সেটা যদি আমি ক্রমাগত না করতে পারি তাহলে যেটা হবে যে আমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে আসবে, যেটাকে উনি বলছেন অ্যাসপিরেশন ভার্সেস ফ্রাস্ট্রেশনের যে গল্পটা উনি বলছেন। কিন্তু আমার মনে হয়, অন্তত আমারও যতটুকু ফিল্ড অভিজ্ঞতা আমার আছে, যদিও সেটা মেনলি লেবার ইকোনমিক্সের ভিত্তিতে, যে এই দুটোর মাঝখানে কোথাও না কোথাও একখানা একটা হোপলেসনেসেরও গল্প আছে। ক্রমাগত না পেতে পেতে আমি নিজেকেই এমনভাবে কন্ডিশন করে নিচ্ছি যার মধ্যে থেকে আমার এই স্পৃহাটাই অনেকটা কমে যাচ্ছে। সেটার একটা পেপার আবার অশ্বিনী দেশপান্ডেরই একটা পেপার আছেন, সেখানে উনি দেখাচ্ছেন যে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং দিল্লি ইউনিভার্সিটির প্রায় 200-250 ছাত্রছাত্রীকে সার্ভে করা হয়েছে যারা রিজার্ভ ক্যাটাগরি এবং নন রিজার্ভ ক্যাটাগরি। সেখানে রিজার্ভ ক্যাটাগরি তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, তারা সবাই মাস্টার্স লেভেলের ছাত্র, যে তুমি আগামী দিনে কোন চাকরিতে যাচ্ছ বা তুমি আগামী দিনে কি ধরনের কত টাকা রোজগার করবে ভাবছো, খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে রিজার্ভ ক্যাটাগরির ছাত্রছাত্রীদের কিন্তু তাদের যে এক্সপেক্টেড ইনকাম, অর্থাৎ যে টাকাটাকে তারা রোজগার করবে বলে ভাবছে, সেটা কিন্তু নন রিজার্ভ ক্যাটাগরির স্টুডেন্টদের তুলনায় কম। এটাও আবার অবশ্যই কন্ট্রোলিং ফর আদার ফ্যাক্টরস। এবং এখানে এটাও আরো একটা বিষয় যে কোন ক্ষেত্রে তারা চাকরি করতে যাবে, সেখানে রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে একটা ক্লিয়ারলি সরকারি ক্ষেত্রে যাওয়ার প্রবণতা বেশি। তার কারণ অবশ্যই যেখানে সেখানে রিজার্ভেশন আছে, বেসরকারি ক্ষেত্রে হচ্ছে রিজার্ভেশন নেই। এবং আরেকটা যেটা বিষয়, মানে আলটিমেটলি সামাজিক উত্তরণের যে বিষয়টা, সেটার মধ্যে আমরা আসলে কি খুঁজছি, আমার মনে হয় আমরা যেটা খুঁজছি সেটা হচ্ছে কি যে আমার বাবার কত টাকা ইনকাম বা বাবার কি শিক্ষাগত যোগ্যতা, তার ঊর্ধ্বে উঠে আমার শিক্ষাগত যোগ্যতাটাই ম্যাটার করবে, বা বাবার শিক্ষা বা বাবার রোজগারটা আমার শিক্ষা বা আমার রোজগারের ক্ষেত্রে ম্যাটার করবে না। এটাই তো একটা ভালো সমাজ ব্যবস্থার একটা, মানে ইকুয়ালিটি অফ অপরচুনিটি বলতে যেটা বোঝানো হয়। এখানে যেটা দেখা যাচ্ছে এই গবেষণাতে, যে খুব স্পষ্টভাবেই বাবা বা ফ্যামিলির যে নেটওয়ার্ক, সেটা কিন্তু অনেকটাই তার ফিউচার আউটকামকে হচ্ছে গিয়ে নির্ধারিত করে দিচ্ছে। যার ফলে যে আমি যদি একটা উচ্চ শ্রেণীর পরিবার থেকে আসি বা আমি যদি একটি উচ্চ জাতির পরিবার থেকে আসি, আমার যে সোশ্যাল নেটওয়ার্কটা যেটা অনেক বেশি ডমিনেট করে যাচ্ছে অন্যান্য যারা একটু গরিব পরিবারের যারা যেখান থেকে তারা আসছে,
যার ফলে এডুকেশন হয়তো আমি পাচ্ছি, কেননা এখন সরকারি স্কুল প্রায় সমস্ত জেলা বা গ্রামে গ্রামেও এখন সরকারি স্কুল খুলে গেছে। অবশ্যই কলেজ, কলকাতার কলেজ, মফস্বলের কলেজ, দিল্লি ইউনিভার্সিটি আর বিহার ইউনিভার্সিটি ইত্যাদির মধ্যে তাদের কোয়ালিটিরও অনেক ডিফারেন্স আছে। কিন্তু তার সাথে সাথে এটাও একটা ঘটনা যে ফলত আমি এডুকেশনটা হয়তো পেয়ে যাচ্ছি, ডিগ্রিটা হয়তো আমি পেয়ে যাচ্ছি, কিন্তু লেবার মার্কেটে অর্থাৎ শ্রমের বাজারে কোনো না কোনো ভাবে কিছু শ্রেণী এবং কিছু লোক, আমি শুধুমাত্র যে জাতিটাই একমাত্র ডিটারমিনিং ফ্যাক্টর এটা আমি বলতে চাইছি না, অবশ্যই শ্রেণী, যেটা পুনর্জিৎ বলছিল যে গরিব মানুষ তার আগামী দিনে তার বড় লোক হওয়ার প্রবাবিলিটি কতটা, সম্ভাব্যতা কতটা। অন্যদিকে সেটার সাথে এটাও একটা ঘটনা যে নিম্ন জাতির মানুষ তারা আগামী দিনে উত্তরণের পথে যাওয়ার তাদের সম্ভাব্যতা কতটা, এটা কিন্তু অনেকটাই এই ইন্টারজেনারেশনাল মোবিলিটিটাকে আমার মনে হয় কোথাও না কোথাও নির্ধারণ করে দিচ্ছে। অর্থাৎ আমি আমার ট্যালেন্টের ভিত্তিতে কতটা এগোতে পারছি আর কতটা আমার বাবা এবং তার পূর্বপুরুষদের জমানো রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পুঁজির ভিত্তিতে আমি এগোচ্ছি, এটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে চিত্রটা খুবই আমার মনে হয় যে খুবই সমস্যা। একটুই আপাতত বলি, আবার অনেক অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ শুভনীল বাবু, খুব ইন্টারেস্টিং এবং খুব চিত্তাকর্ষকভাবে আপনি জিনিসটাকে ব্যাখ্যা করেছেন। এবং একটা জিনিস তো পরিষ্কার, ইনফ্যাক্ট আমাদের ফেসবুক যে কমেন্ট সেকশনে দুটো তিনটে প্রশ্ন অলরেডি আমরা পেয়েছি, যে প্রশ্নগুলোর উত্তর আপনি অলরেডি দিয়ে দিয়েছেন। যেমন এই যে নেটওয়ার্কের কথাটা বললেন, কিছু প্রশ্ন সেই সংক্রান্ত এসছে। এই যে ধরুন কিছু জাতি বা জনজাতি, তাদের এগেইনস্টে যখন আপনি একটু ওয়েল অফদের সাথে কম্পেয়ার করছেন, তাদের ক্ষেত্রে মোবিলিটিটা কম আর এদের ক্ষেত্রে মোবিলিটির ক্ষেত্রে, বিশেষ করে এডুকেশনাল মোবিলিটি তো হয়তো কিছুটা আছে, কিন্তু কেন শ্রমের বাজারে সেটা ট্রান্সলেটেড হচ্ছে না, সেখানে যে নেটওয়ার্কটা কাজ করতে পারে সেই নিয়ে, সেই সংক্রান্ত কিছু প্রশ্ন এর মধ্যে অলরেডি এসে গেছে। আমরা ওই প্রশ্নগুলোতে যাব, অলরেডি আমরা প্রায় 9টা বাজতে যাই। আমি শুধু একটা জিনিস, একটা বিষয় আপনারা ছুঁয়ে গেছেন, কিন্তু আমার একটু একটু কনফিউশন হচ্ছে বলা ভালো আর কি, আমার একটু চিন্তাই হচ্ছে, সেই জন্য আমি বিষয়টাকে উত্থাপন করতে চাই। যেখানে অ্যাসপিরেশনের গল্পটা বলা হয়, যে ধরুন আমাকে আইদার অ্যাসপিরেশন ইন্সপায়ার করবে, আমার অ্যাসপিরেশন যদি খুব বেশি হয় আমাকে ফ্রাস্ট্রেটও করতে পারে। সেটাই তো মানে দেবরাজদের, যেটা দেবরাজ রায়দের যে তারা যেভাবে আর্গুমেন্টটা করেন। অথচ দেখুন যে 6টা বা 7টা দেশের উদাহরণ আপনি দিলেন, যার মধ্যে ব্রাজিল রয়েছে, ইন্ডিয়া রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে, যাদের গতিশীলতাটা খুবই কম। অথচ দেখুন এই দেশগুলো মোটামুটি গত দশকের যদি গ্রোথের দিক থেকে দেখেন, গ্রোথের দিক থেকে সব থেকে বেশি গ্রো করেছে এই কটা দেশ ধরতে গেলে, মানে অন এন অ্যাভারেজ, চায়নাকে বাদ দিলে। কিন্তু উল্টো দিকে দেখুন, যদি আমি আমার গতিশীলতাটা কম হয়, আমার সমাজের মধ্যে গতিশীলতা যেরকম আমাদের মধ্যে নেই, তাহলে আমি অ্যাসপিরেশনটা আমার মধ্যে থাকবে না। মানে আমি এমন বহু লোককে, আমি গ্রাম থেকে আসছি, আমি আমাদের গ্রামে 20 থেকে 25টা সাঁওতাল পরিবারের বাস। তাদের যখন ছেলে মেয়েদের পড়ানোর কথা নিয়ে আমি ওদেরকে একটু বোঝাতে যাই, তারা বলে পড়ে কি করবে। মানে এই অ্যাসপিরেশনটা যদি না থাকে, সুতরাং মানে আমি যদি দেখতে পাই যে আমার সোসাইটির মধ্যে গতিশীলতাটাই নেই, আমি পড়াশোনা করে আমি কোথাও ভালো জায়গায় যেতে পারছি না, আমার পরের প্রজন্ম পড়াশোনা করে কি করবে, এই মানুষ তো আর এডুকেশনের রিটার্ন নিয়ে ভাবে না, মানুষের পারসেপশন অ্যাবাউট এডুকেশনের রিটার্ন সেটা ডিটারমিন করে দেয় তারা ইনভেস্ট করবে কিনা এডুকেশন। সুতরাং এখানে এই যে দেশগুলো যারা বেশ হাই গ্রোথ কান্ট্রি অথচ মোবিলিটি কম, এটা কি আদৌ সাস্টেনেবল? মানে এইরকম একটা বদ্ধ সমাজ ব্যবস্থা যেখানে গতিশীলতাটা নেই, দিয়ে কতদিন সম্ভব এইরকম একটা গ্রোথ? মানে শুধুমাত্র ইনইকুয়ালিটি নয়, ইনফ্যাক্ট যেটাকে আমরা গ্রোথ বলি, সেটা কি একটা এই ধরনের সমাজ যেখানে গতিশীলতাটা এতটাই আবদ্ধ, এটা কি সম্ভব? আপনাদের কি মনে হয়? মানে আমার তো বেশ মানে পুনর্জিৎ বলতে পারো এটা নিয়ে। হ্যাঁ, যেটা আপনি বলছেন, যে প্রসঙ্গটা আপনি উত্থাপন করলেন, সেইটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। কারণ সত্যি তো, মানে আমার অ্যাসপিরেশন যদি আপনি বলেন, সেইটা তো অনেকাংশেই নির্ধারিত হবে এই গতিশীলতা, বা আমি এই গতিশীলতা সম্পর্কে কি ভাবছি তার সেটা দিয়ে। আমি যদি ভাবি যে মানে সত্যি আমার পরের প্রজন্ম ও কোথাও পৌঁছতে পারবে না, তাহলে আমি একরকম ভাবে
মানে তার পড়াশোনার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে একরকম ভাবে সেটা নিয়ে চিন্তা করবো। কিন্তু আমি যদি সত্যি ভাবি যে না, আমি যদি ঠিক মতো আমার আমার পুত্র বা কন্যার তাদের ফিউচারে আমি ইনভেস্ট করতে পারি, তারা কোথায় পৌঁছতে পারবে, তাহলে আমার ভাবনা চিন্তা সমস্ত কিছুই, আমার সমস্ত ইকোনমিক ডিসিশনটাই সেইটার উপর দাঁড়িয়ে হয়। সুতরাং এই অ্যাসপিরেশনসটার সঙ্গে এই সম্পর্কটা খুব ইন্টারেস্টিং। এইটা নিয়ে আমি জানি না খুব বেশি এই মানে ইকোনমিক মোবিলিটি বা অর্থনৈতিক বৈষম্য বা অর্থনৈতিক শ্রেণীবিন্যাসে ওঠানামার হার কিভাবে অ্যাসপিরেশনকে ডিটারমিন করে, কিভাবে অ্যাসপিরেশনকে তৈরি করে, সেটা নিয়ে গবেষণা হয়েছে কিনা সত্যি আমার খুব একটা জানা নেই। তবে আপাত দৃষ্টিতে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং যেইটা এই সূত্রে একটা জিনিস শুভনীল দা যেটা বলছিলেন, সেই সূত্রে উনি তো জাতির ভিত্তিতে বললেন যে তথাকথিত নিম্ন জাতি যারা, তাদের মধ্যে গতিশীলতা কম। বস্তুত শুধু জাতি নয়, আপনি যদি ধর্মের ভিত্তিতেও দেখেন, সবচেয়ে কম গতিশীলতা, মানে গতিশীলতা সবচেয়ে কম যে ধর্মটার মধ্যে, সেটা হচ্ছে মুসলমান। মানে একটি গবেষণা পত্রের কথা যেটা আমি বললাম, পল নভোসাদ আর ওনার সহ গবেষকরা দেখিয়েছে যে ভারতবর্ষে সবচেয়ে কম গতিশীল সম্প্রদায় ধর্মের ভিত্তিতে সেটা হচ্ছে মুসলমান। এবং সেটা আন্তঃপ্রজন্ম। এবং আমি যদি একটি প্রজন্মের মধ্যে সেইখানে একই জিনিস আমরা দেখি যে গতিশীলতা বেশি হচ্ছে উচ্চ উচ্চ মানে উচ্চ জাতি এবং হিন্দু সম্প্রদায় এদের মধ্যে, এবং যারা মাইনরিটি কমিউনিটিস তাদের মধ্যে সেটা খুব কম। সুতরাং আপনি অ্যাসপিরেশনস এর কথাটাও যদি বলেন, যেহেতু গতিশীলতা মানে অফকোর্স এর কোনো স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স আমার জানা নেই, কিন্তু যদি সত্যি সত্যি গতিশীলতা, সামাজিক গতিশীলতা, যে আমি কি ভাবছি আগামীকাল নিয়ে, সেইটা সত্যি ডিটারমিন করবে আমার ফিউচার ইনভেস্টমেন্ট, তাহলে খুব ইন্টারেস্টিংলি সেটার কিন্তু ইমপ্লিকেশন আছে এই জাতির ভিত্তিতে বা ধর্মের ভিত্তিতে যে গতিশীলতার ফারাক, গতিশীলতার তফাৎ সেইখানে। মানে যদি একটি হিন্দু পরিবার এবং একটি মুসলমান পরিবার, বা একটি ধরুন উচ্চ জাতি এবং একটি শিডিউল কাস্ট পরিবার, ধরুন এই দুটো ক্যাটেগরিতে যদি একটি হিন্দু পরিবার ভাবে যে মানে আমার সমাজে যথেষ্ট সুযোগ আছে, পরবর্তীকালে আমার সন্তান যথেষ্ট উন্নতি করতে পারবে, তাহলে তার প্যাটার্ন অফ ইনভেস্টমেন্ট ইন ফিউচার অ্যাসেটস সেটাই আলাদা হবে। কিন্তু এই মুসলমান পরিবার বলুন বা অন্যান্য মাইনরিটি পরিবার বলুন, তারা যদি ধরেই নেয় যে কিছুই হবে না, কিছুই হবে না, যেই সরকারি আসুক মশলা দিয়ে আমার কিছুই হবে না, সুতরাং তাদের ক্ষেত্রে সেই অ্যাসপিরেশনটা অন্যরকম। সুতরাং দুদিক থেকে শুধু শুধু গতিশীলতাই যে তাদের জীবনযাত্রাকে নির্ধারণ করবে তাই নয়, গতিশীলতা ইনডিরেক্টলিও এই অ্যাসপিরেশনের মধ্যে দিয়েও তাদের জীবনযাত্রা একটা ছাপ ফেলতে পারে বলেই আমার মনে হয়। ঠিক 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 ঠিক। এইবার আমরা তাহলে চলে যাব। আমরা প্রচুর প্রশ্ন পেয়েছি অ্যাকচুয়ালি, আমরা এখানে অনেকগুলো প্রশ্ন পেয়েছি। আমি কয়েকটা প্রশ্ন তুলে দিচ্ছি আপনাদের কাছে। বিশ্বজিৎ মণ্ডল লিখেছেন, কিছু কমেন্টসও আছে সেগুলোও বলবো। শুভনীল এবং পুনর্জিৎ দুজনকেই অসংখ্য ধন্যবাদ। দুই বন্ধুর কাছেই আমার ছোট্ট জিজ্ঞাসা, আন্তঃপ্রজন্ম সামাজিক এবং পেশাগত উত্তরণে বোধহয় মাইগ্রেশনের একটা ভূমিকা আছে, আবার মাইগ্রেশনের সিদ্ধান্ত নেটওয়ার্ক প্রভাব ফেলে সিদ্ধান্তে, হয়তো বা অ্যাসিমেট্রিক ইনফরমেশন কমানোর হাত ধরে, বিশেষ করে পুল ফ্যাক্টরের মাধ্যমে। তার মানে কি নেটওয়ার্ক সামাজিক ও পেশাগত উত্তরণের একটা নির্ণায়ক? সেক্ষেত্রে কি নেপোটিজম
জয়ন্তবাবু, বোধহয় নেটওয়ার্কের কিছু একটা সমস্যা হচ্ছে আমার। আমরা তো এখনো লাইভ আছি দেখছি। হ্যাঁ, এসছে। স্যার আপনার কাইন্ডলি উত্তর যদি দিতে চান দিতে পারেন স্যার, একটু টেকনিক্যালি সমস্যার জন্য স্যার একটু দেরি হচ্ছে। আপনি এই বিষয়ে বলছিলেন নেটওয়ার্ক সম্বন্ধে। হ্যাঁ, না ওই বিশ্বজিতের যে প্রশ্নটা, যে হ্যাঁ এটা তো আমি কিছুটা বলার সময়ও বললাম যে মাইগ্রেশন, সরি নেটওয়ার্ক এবং তার যে ইম্প্যাক্ট, আসলে পুনর্জিৎ কিছুটা বলার চেষ্টা করেছে যে আমি যখন আমার পরবর্তী প্রজন্মের একটা তো বড় মাধ্যম হচ্ছে গিয়ে যে পড়াশোনার মাধ্যমেই তো শিক্ষার মাধ্যমেই তো উত্তরণটা সম্ভব। তো শিক্ষাতে আমি যখন বিনিয়োগ করছি, আমার পুত্র সন্তানই বেশ আনফরচুনেট হলেও গুরুত্ব পাচ্ছে, তার কারণ ডেটাতে পিতা পুত্রের কম্বিনেশনটাই পাওয়া যায়, মেয়েদের কম্বিনেশনটা পেতে সমস্যা হয়, কারণ তারা বিয়ে করে চলে যায়। তো যার জন্য পিতা পুত্রের নিরিখেই আলোচনাটা হচ্ছে। তো সেখানে আমি যখন এই ইনভেস্টমেন্টটা করছি, তো সেই ইনভেস্টমেন্টটা যে আগামী দিনে ফলপ্রসূ হবে তার তো কিছু, এই তুমি যে বলছো যে অ্যাসিমেট্রিক ইনফরমেশনের কথা, অর্থাৎ আমি তো জানি না যে এটা ফলপ্রসূ হবে কিনা। আমার মনে হয় নেটওয়ার্ক সেখানে কিছু না কিছু ভাবে এই অ্যাসিমেট্রিক ইনফরমেশনের বিষয়টা কিছুটা হলেও সে মিটিগেট করে, যে আমি জানি যে হ্যাঁ আমার আশেপাশের থেকে এরা যাচ্ছে, বা আমি আমার ছেলেকে এখানে পৌঁছে দিতে পারবো, অমুকের সাথে কথা বলে তমুকটা আমি করে দিতে পারবো, এই ধরনের একটা জিনিস হচ্ছে কাজ করে। এবারে সবাই যে মাইগ্রেট করে চলে যাচ্ছে তা তো না, একটা পার্টিকুলার নেটওয়ার্কে এমনও নয় যে সবাই মাইগ্রেট করে চলে যাচ্ছে। সেইখানে আমার ধারণা মাইক্রো লেভেলে রিস্ক টেকিং বিহেভিয়ার, কে কতটা ঝুঁকি নিতে ইচ্ছুক, কে কার কতটা ঝুঁকি নেওয়ার ক্ষমতা আছে, কার কতটা ইনিশিয়াল প্রাথমিক পুঁজি কার কতটা আছে, যার ভিত্তিতে সে মাইগ্রেশনের কথা ভাবতে পারে, সেটা ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে কে যাচ্ছে এবং কে যাচ্ছে না। তবে সার্বিকভাবে এই মাইগ্রেশনের তো একটা ভূমিকা আছে, কেননা সেটা সেক্টরাল মাইগ্রেশন হতে পারে কৃষি থেকে শিল্পে, এবং কৃষি থেকে শিল্প বা পরিষেবা যেটাই হোক, সেটার একটা স্থানিক মাইগ্রেশনও তো স্বাভাবিকভাবেই হবে। কাজে মাইগ্রেশন নিশ্চিতভাবেই এই উত্তরণের একটা দিক, কিন্তু সবাই যে মাইগ্রেট করে যাচ্ছেন তা কিন্তু নয়। একটা বিশাল অংশের মানুষ হচ্ছে গিয়ে থেকে যাচ্ছে, জেনেও যে শহরে হচ্ছে গিয়ে মজুরি হার অনেক বেশি, তা তো সবাই যে চলে যাচ্ছেন তা নয়। কেন যাচ্ছেন না সেটা আমার জানা নেই, কিন্তু সবাই যাচ্ছেন না। কিন্তু ডেফিনেটলি মাইগ্রেশনের একটা বড় ভূমিকা আছে। জয়ন্ত বাবু আবার এসেও চলে গেল। আমার মনে হয় পুনর্জিৎ, এই প্রফেসর সুগত মার্জিত স্পেসিফিক্যালি তোমাকে একটা প্রশ্ন করেছে, সেটা নিয়ে আমাকে যে প্রশ্নটা উনি করেছেন সেটা একটু বলি। উনি যেটা প্রথম প্রশ্ন করেছেন যে if we can't improve conditions of parents today, we can't improve the children's condition in future. Poorer investing in education, so I have heard. Is it futile? আমি মানে ফিউটাইল কিনা জানি না, তবে কেবল গরিব মানুষ বা যারা দারিদ্র সীমার নিচে বসবাস করেন তারা তো নিশ্চয়ই এই লোন নিয়ে বলুন, বিভিন্নভাবে ব্যাংক থেকে, বেসরকারি জায়গা থেকে, নানা জায়গা থেকে তারা লোন নিয়ে ইনভেস্ট করেন ছেলে মেয়েদের পড়াশোনার জন্য। সেইটুকু করে কতটা সত্যি তাদের আখেরে লাভ হচ্ছে তাদের ছেলে মেয়েদের, সেইটা আমি জানি না। এবং সত্যি তাদের নিজেদের যদি জীবনযাত্রার মান উন্নত না হয়, সেই ক্ষেত্রে কেবল ছেলে মেয়েদের জন্য এরকম ধার দেনা করে তাদের পড়াশোনা করিয়ে কতটা সুরাহা হবে সেটা আমি জানি না। ফিউটাইল কিনা বলতে পারবো না, তবে সেখানে প্রশ্ন চিহ্ন থেকে যায়। তবে এই সূত্রে একটা জিনিস বলি, কারণ
আমি ফেসবুকে দেখছিলাম আরেকটিও প্রশ্ন আছে, সম্ভবত ওটা এই পড়াশোনার নিয়ে আরেকটি প্রশ্ন আমি দেখছিলাম, সম্ভবত ওটা কৌশিক করেছেন যে education mobility in India is not being transformed to occupational mobility. Does that bring up a question mark against the tradition of reservation in education institutions? And নিশ্চয়ই, ইনফ্যাক্ট আমি এই আমার কাজটা যখন আমি বিভিন্ন জায়গায় সেমিনারে, আমন্ত্রিত সেমিনারে যখন বলেছিলাম, তখন এই বিষয়টা আমি উল্লেখ করেছিলাম, অনেকেই সেইটার সঙ্গে একমত হয় যে এই অ্যাফার্মেটিভ অ্যাকশন, তথাকথিত অ্যাফার্মেটিভ অ্যাকশন, সত্যি সত্যি ভারতবর্ষে যদি ইকোনমিক মোবিলিটি কম হয়, এই বা এই ধরুন এডুকেশন মোবিলিটি তাও খানিকটা বাড়লো, কিন্তু সেটা অকুপেশনাল মোবিলিটিতে ট্রান্সফর্মড হলো না, বা এডুকেশনাল মোবিলিটিও সাফিসিয়েন্টলি হাই বলতে যা বোঝায় তা নয়, তাহলে এবং সেই পিছিয়ে পড়া মানুষরা পিছিয়েই রইল, তাদের এগোনোটা আর হলো না, তাহলে সত্যি সত্যি কতটা এই রিজার্ভেশন বলুন, সংরক্ষণ নীতি বা অন্যান্য সোশ্যাল পলিসিস যেগুলো তথাকথিত নিম্নবর্গের মানুষদের সমাজের ওপরের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেইগুলি কতটা কাজ করেছে এবং কতটা কাজ করছে তাই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহের অবকাশ থাকে। সুতরাং সেই সেই কৌশিকের এই বক্তব্যের সঙ্গে আমি খানিকটা সহমত। এই বিষয়ে আমি একটা কথা বলতে পারি? জয়ন্ত বাবুকে তো বুঝতে পারছি না। আমরা বলুন না আপনি, কারণ হ্যাঁ, মানে আসলে রিজার্ভেশনের বিষয়টা এতটাই বিতর্কের এবং এই নিয়ে কিছু বলাটা কি বলবো, মানে অনেক সময় একটু সেন্সিটিভ ব্যাপার হয়ে যায়। আমার যেটা মনে হয় যে রিজার্ভেশন, শোনা ভয়েস ব্রেক করছে, মানে কেটে কেটে আসছে। স্যার জয়ন্ত স্যারের ভয়েস ভীষণ ব্রেক করছে, মনে হচ্ছে নেটওয়ার্কের কোনো প্রবলেম হয়েছে। আমি দুঃখিত, মানে আমার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার বলুন। আবার আটকে গেছে। স্যার আপনি কন্টিনিউ করুন, স্যারের মনে হচ্ছে কিছু সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে ঠিকই যে সামাজিক অর্থাৎ শিক্ষার যে উত্তরণ সেটা পেশাগত উত্তরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে আলটিমেটলি পেশাগত উত্তরণের ক্ষেত্রে রিজার্ভেশনটা যেখানে লাগু হচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে, সরকারের যে চাকরি তাতে হচ্ছে গিয়ে রিজার্ভেশন আছে, বেসরকারি ক্ষেত্রে তো রিজার্ভেশন নেই। এবং আজকের দিনে বেসরকারি ক্ষেত্রে বেশি চাকরি তৈরি হচ্ছে বলেই মোটামুটি বোঝা যাচ্ছে। সরকার যদিও অর্গানাইজ সেক্টরে আগে যে ডেটাটা দিত যে কতটা বেসরকারি ক্ষেত্রে চাকরি হচ্ছে, কতটা শিক্ষা সরকারি ক্ষেত্রে চাকরি হচ্ছে, ওই ভাগটা দেয় না, কিন্তু মোটামুটি এনএসএস ডেটা ইত্যাদি থেকে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যে বেসরকারি ক্ষেত্রে বেশ ভালো পরিমাণই চাকরি হচ্ছে গিয়ে তৈরি হচ্ছে। তো সেইখানে রিজার্ভেশন বিষয়টাই এক্সিস্ট করে, অথচ বিভিন্ন যে রিসার্চ থেকে যেটা জানা যাচ্ছে যে সেখানে ডিসক্রিমিনেশন কাজ করছে নিম্ন জাতির, এসসি এসটি এদের বিরুদ্ধে। ফলত রিজার্ভেশনের শুধুমাত্র রিজার্ভেশন দিয়ে হবে না, কিন্তু রিজার্ভেশনের দায়রাটাই যেহেতু ছোট হয়ে যাচ্ছে, অন্যদিকে স্কুল কলেজ ইত্যাদি এগুলো থেকে যে সরকার সম্পূর্ণভাবে সরে গেছে তা না, স্কুল কলেজ এগুলো সরকার চালাচ্ছে, কিন্তু চাকরি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভূমিকাটা ক্রমাগত কমছে। আর রিজার্ভেশন নিয়ে সমস্ত গন্ডগোলটাই ওইখানে, মানে রিজার্ভেশনের যারা রিজার্ভেশন পাচ্ছেন তারা ওখানেই পাচ্ছেন, বেসরকারি ক্ষেত্রে পাচ্ছেন। তো আমার মনে হয় এইটাও আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ জয়ন্তর, আমার কথা শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু মানে প্রক্সি দিচ্ছি জয়ন্তর জন্য, কারণ জয়ন্তর সিস্টেমটা কাজ করছে না বলে। আমার মনে হয় যে আমাদের যেরকম সময়ের ব্যাপার আছে কিছুটা, আমরা আরেকটু কৌশিক, তুমি কি আর কিছু প্রশ্ন এখানে দেখাতে পারো, বা তোমরা কি কোনো প্রশ্ন দেখতে পাচ্ছ পুনর্জিৎ বা শুভনীল
তোমরা কি কোনো প্রশ্ন দেখতে পাচ্ছ আর যেটা ফেসবুক থেকে এসছে বা কোথাও? মোটামুটি উত্তর দেওয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, একটি আচ্ছা ঠিক আছে। স্যার একটি প্রশ্ন আছে ফেসবুকে। শাশ্বতী চৌধুরী প্রশ্ন করেছেন যে মূলত উনি জিজ্ঞেস করেছেন, হ্যাঁ এবার দেখা যাচ্ছে যে আমি এই প্রশ্নটা একটু শুনে যাচ্ছি। এখানে উনি বলেছেন যে এই সোশ্যাল নেটওয়ার্কস নিয়ে তো অনেক কথা বলে দিয়েছেন শুভনীলদা, কিন্তু সোশ্যাল ক্যাপিটাল তার সঙ্গে এই অর্থনৈতিক গতিশীলতা বা অর্থনৈতিক শ্রেণীবিন্যাস ওঠানামার হার, তার সম্পর্কটা নিয়ে এই প্রশ্নটা, তো সেটা একটু আমি ছুঁয়ে যাচ্ছি। ভারতবর্ষের ক্ষেত্রে এই নিয়ে গবেষণা হয়নি, কেননা ভারতবর্ষের ক্ষেত্রে সাধারণ তথ্যই পাওয়া যায় না। সোশ্যাল ক্যাপিটাল তো অনেক দূরের জিনিস। সোশ্যাল ক্যাপিটাল বলতে মূলত আমরা বুঝি যে এই সরকারের প্রতি আমাদের আস্থা আছে কিনা, আমাদের পরিজন, আমাদের অন্যান্য যারা মানে যারা নেবার্স বলুন বা অন্যান্য যারা বন্ধু বান্ধব, তাদের প্রতি আমাদের আস্থা আছে কিনা, এই সমস্ত দিকগুলো, মানে এমন পুঁজি যেইটা সমাজকে সচল রাখতে সাহায্য করে, সহায়ক হয়। এবার এই সামাজিক পুঁজি কতটা সহায়ক হয় বা কতটা পারে এই অর্থনৈতিক গতিশীলতাকে বাড়াতে বা কমাতে বা এফেক্ট করে কিনা আদৌ, সেই নিয়ে ভারতে গবেষণা হয়নি, কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিজে কিছু গবেষণা হয়েছে এবং মূলত এক্সপেরিমেন্টাল গবেষণা হয়েছে। সেইখানে দেখা গেছে, আমি যা পাওয়া গেছে আমি সেইটুকুই বলছি, সেইখানে দেখা গেছে যে এই সোশ্যাল ট্রাস্ট, সামাজিক বিশ্বাস, যদি সেটার বাংলা তর্জমা, সেইটা অর্থনৈতিক শ্রেণীবিন্যাসে ওঠানামার হার বৃদ্ধি করতে একটা খুব গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট। আবার উল্টো দিক থেকে এটাও অনেকে দেখিয়েছেন যে যেই সোসাইটিতে অর্থনৈতিক শ্রেণীবিন্যাস ওঠানামার হার যথেষ্ট বেশি, সেই সোসাইটিতে এই সামাজিক বিশ্বাস সেটা বেশি হয়। এবার অফকোর্স কজাল রিলেশন পাওয়া সেখানে গবেষণার বিষয়, এবং এটা একটি ওপেন এরিয়া বলে আমার মনে হয়। কিন্তু এই যে সামাজিক বিশ্বাসের যে একটা কোরিলেশন অন্তত আছে এই অর্থনৈতিক শ্রেণীবিন্যাসে ওঠা নামার হারের সঙ্গে, সেইটা নিয়ে কিন্তু খানিকটা কাজ হয়েছে, এবং সেইটা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও জানাটা, এই নিয়ে কাজ হওয়াটা আমার মনে হয় জরুরি। কেননা এটা একদিক থেকে আমরা খানিকটা গবেষণা করে জানতেও পারবো যে অর্থনৈতিক গতিশীলতা কি কি জিনিসের উপর নির্ভর করে, কি কি ফ্যাক্টরস এর উপর নির্ভর করে, এবং মানে একই সঙ্গে এই অর্থনৈতিক গতিশীলতা এবং সামাজিক বিশ্বাস বা সামাজিক পুঁজি যে সম্পর্কটা আমাদের ভারতের ক্ষেত্রে যেটা আনএক্সপ্লোর্ড এখন, সেইটাও খানিকটা আমাদের সামনে ফুটে উঠবে। তবে এইটা গবেষণা করাটা যা বললাম যে কঠিন, কেননা অনেক মানে যারা আমরা ওই ইকোনমিক্স নিয়ে একটু ঘাটাঘাটি করি, জানি এন্ডোজেনাইটি প্রবলেম, ওমিটেড ভেরিয়েবল বায়াস অমুক আছে, তো সেই জন্য করাটা উচিত, করাটা জরুরি, কিন্তু করাটা কঠিন এই গবেষণা। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? এবার ঠিক আছে, এবার তুমি বলো। ও আমি দুঃখিত, মানে আমার নেটওয়ার্কটা চলে গেছিল। এই টেকনোলজি নির্ভর আড্ডা দেওয়ার এই একটা সমস্যা আর কি, মানে কখন টেকনোলজি কি করবে। আচ্ছা, আমরা কি প্রশ্নগুলো নিতে পেরেছি সব, নাকি আপনারা দেখেছেন প্রশ্নগুলো? মোটামুটি সুব্রতদা দুটো প্রশ্ন করেছেন। হ্যাঁ, বেশ কয়েকটা প্রশ্ন ওরা উত্তর দিয়েছে। আমার প্রশ্নগুলো কমেন্টের মতো আর কি, মানে সেসব নিয়ে আমি কিন্তু একটা, যেহেতু আমি এখনো কথা বলতে পারছি, ওরা শুনতে পাচ্ছে, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং একটা রিসার্চের আইডিয়া, যে এটা নিয়ে নিশ্চয়ই গবেষণার জায়গা আছে, যে আমরা অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে কি, আমরা তো ধরো কম সংখ্যক লোকেদের মধ্যে সাকসেস স্টোরিজ দেখছি। অর্থাৎ একটা সেন্সে আমরা যখন বলি না যে আমরা একটা শ্রেণী সেভাবে কোনোভাবে তার সামাজিক উত্তরণের দিকে সেরকমভাবে যেতে পারছে না, কিন্তু শ্রেণীর মধ্যে একটা কিছু লোকজন সেটা করতে পারছে, এবং যেটার ক্যারেক্টারাইজেশন শুভনীল বলেছে, কিছু ক্ষেত্রে হয়তো অন্য ডাইমেনশন আছে, একটা বর্ণের, মানে বর্ণ তো এখানে নয়, জাতি বর্ণ, সেটাই সে তার একটা থাকতে পারে, কিন্তু একটু মাইক্রো লেভেলে দেখার চেষ্টা করা যে এখানে সাকসেস স্টোরিটা কেন হয়। মানে আমার দেখা কিছু
কিছু মানে কন্ট্রোল, মানে এক্ষেত্রে হয়তো এক্সপেরিমেন্টাল ইকোনমিক্সের রোল আছে হয়তো এখানে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন ভারতবর্ষের কিছু জায়গায় হয়তো সাকসেস স্টোরিটা অনেক বেশি কম্পেয়ার টু আলাদা মানে, এবং ওই একই গ্রুপের মধ্যে, সেই গ্রুপটা হচ্ছে খুব পিছিয়ে পড়া গ্রুপ একটা, কিন্তু তার মধ্যে এক নম্বর হচ্ছে যে কেন কিছু লোক সাকসেসফুল হয়, মানে যারা অ্যাকচুয়ালি কোনোভাবে অন্যভাবে যাদেরকে আমি ডিস্টিংগুইশ করতে পারি না, আর কেন কিছু লোক হয় না, মানে ওভারঅল ম্যাক্রো থেকে খানিকটা মাইক্রোতে যদি যাওয়া যায়, তাহলে সেখানে যদি কিছু আমরা তার কিছু হিসেব নিকেশ করতে পারলে সেখান দিয়ে হয়তো কিছু উন্নতির দিকে একটা টলিসির কথা ভাবা যেতে পারে। আরেকটা হচ্ছে যে আমরা উন্নতি বলতে যেটা বোঝাই, আমরা যখন বলি একটা অকুপেশনাল মোবিলিটি, সে মোবিলিটির ডেফিনিশন বলে যখন আমরা বোঝাই, সেই ডেফিনিশন বা তার যে স্ট্রাকচার অফ, মানে কোনটাকে আমরা ভালো কোনটাকে আমরা খারাপ ইত্যাদি বলি, সেগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব লোডেড, মানে যেটা যে কোনো ঐতিহাসিক এবং সামাজিক বিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে, যেমন শিক্ষা, আমরা শিক্ষাকে খুব গুরুত্ব দিই এবং শিক্ষার ফলে একটা মানুষের ডেফিনেটলি যে তার একটা 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 উত্তরণ ঘটে এ বিষয়ে মানে বলার কেউ থাকে না, কিন্তু প্রশ্নটা আমরা যেরকম দেখি যে কেন একটা ছেলে মেয়ে তারা হয়তো ঠিক একইভাবে শুরু করেছিল, তারা হয়তো তেমনই অ্যাক্সেস পেয়েছিল, কিন্তু তারা তাদের বাবা মা পড়াশুনো করেননি, তারা বাবা মা গাইড করতে পারেননি, তারা অনেক রকম প্রতিকূলতার মধ্যে পড়ে তারা প্রতিবন্ধকতার জন্য তারা সেখানে পৌঁছতে পারলো না, এটা আমরা দেখতে পেলাম, কিন্তু তাদের কিছু উত্তরণ ঘটলো অন্য জায়গায়, হয়তো পরের জেনারেশনে, মানে আমি যেহেতু আমি গ্রাম থেকে, আমার বেসিক সোর্সটা হচ্ছে গ্রামের সোর্স, মানে আমি অবভিয়াসলি স্যাম্পল বায়াসড, কিন্তু আমি দেখেছি যে পড়াশুনো ছেড়ে দিয়ে খুব ভালো মণিহারি দোকান করলো, তার ছেলেটা খুব ভালো পড়াশুনো করছে, মানে দি পয়েন্ট ইজ যে একটা ট্রানজিটরি পিরিয়ডে এই যে ভ্যালু অ্যাডিশনের যে ইনক্রিমেন্টাল মোবিলিটিটা, সেটা বোধহয় আরো মাইক্রো লেভেলে না গিয়ে বোঝা যায় না। প্রথম কথা হচ্ছে যে কোনটা ভালো কোনটা খারাপ, কিভাবে পারসেপশনটা কিভাবে কোথা দিয়ে আসছে, এটা অনেক সোশিওলজির কাজ রাদার দেন ইকোনমিক্সের, কিন্তু ভালো হচ্ছে না বলাটার আগে একটা ইনক্রিমেন্টাল ভালো হওয়ার ব্যাপারটা একটু যদি বোঝা যেত, যে এটা কি সত্যি না এটা হাফ জেনারেশনের উন্নতি, মানে একটা হাফ, মানে একটা ডবল প্রমোশনের নয়, এটা একটা হচ্ছে সিঙ্গেল প্রমোশনের উন্নতি, সেগুলো নিয়ে কি কিছু হচ্ছে ভারতবর্ষে, এগুলো নিয়ে একটা প্রশ্ন জাগে আর কি, ফ্রম দ্য ম্যাক্রো ইস্যুজ আর কি, সেই সম্বন্ধে আমার কিছু, এগুলো জাস্ট কমেন্ট, মানে ইটস গট নাথিং টু ডু উইথ, মানে জাস্ট টু হয়তো ইনভেস্টিগেট করলে দেখা যাবে কিছুই হচ্ছে না, কিন্তু আমি বলছি যে এগুলো নিয়েও হয়তো কিছু কাজকর্মের দরকার। স্যার এখানে একটা জাস্ট আমি আপনার কমেন্টের পরিপ্রেক্ষিতে একটা জিনিস বলি, এই কিছুদিন আগে একটি কাজ কুণাল সেন এবং তার কো অথররা ম্যানচেস্টারে আছেন, তার কো অথররা করেছেন, সেটা হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস আর সান এবং তার পুত্র বা কন্যা, তাদের 3 জেনারেশনের একটা ইন্টারজেনারেশনাল মোবিলিটির উপর একটা কাজ হয়েছে। কাজটা আমার দেখার সুযোগ হয়েছে, খুব ডিটেলে পড়েছি তারা, তবে এই একটা দুটো এরকম খুচরো কাজ হয়েছে, তবে এই কাজের দরকার আছে। হ্যাঁ, এবং আমি অ্যাকচুয়ালি প্রফেসর মার্জিতের সাথে অনেকটাই একমত, এবং এটা যারা বিশেষ করে কুণাল সেন এবং ওনার যারা সহ লেখক যারা আছেন তারা এটা বারবার বলছেন দুটো কথা। এক নম্বর হচ্ছে যে অনেক মাইক্রো লেভেলের ডেটা লাগবে, কারণ এখনো লোকে আইএইচডিএস, এনএফএইচএস, এনএসএস এর ভিত্তিতেই কাজটা করছে, এবং আইএইচডিএস বাদ দিয়ে আসলে কোনোটাই প্যানেল ডেটা নয়, মানে সেই অর্থে প্যানেল ডেটা নয়। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে গিয়ে যে এই যে আপনি যেটা বললেন খুব সঠিকভাবেই বললেন যে কোনটা ভালো কোনটা মন্দ, অনেক সময় দেখা যাচ্ছে যে ওই ডেফিনিশনাল চেঞ্জের জন্যই, ধরুন আমি ইলিটারেট এবং প্রাইমারি স্কুল অব্দি যারা পড়েছে তাদেরকে যদি একটা কোহর্ট বানিয়ে দিই, পুরো রেজাল্টস হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দ্য রেজাল্টস আর ভেরি সেন্সিটিভ, মানে খুবই সংবেদনশীল রেজাল্টস আর কি, এই ডেফিনিশনাল ইস্যুর সাথে রেজাল্টের খুবই সংবেদনশীল, ফলত রেজাল্টগুলো কতটা রোবাস্ট সেই নিয়েও রিসার্চাররা প্রশ্ন তুলছে, যে এই রেজাল্টের রোবাস্টনেস কতটা, যে ছোট ডেফিনেশনাল চেঞ্জেই যদি রেজাল্ট পাল্টে যায় তাহলে সেটা নিয়েও অনেকের প্রশ্ন। কাজেই মানে আমিও এটা নিয়ে খুবই উৎসাহিত হয়ে পড়েছি আপনাদের উৎসাহেই। তো এই ধরনের মাইক্রো স্টাডিজ আমার মনে হয় করা খুবই প্রয়োজনীয়, যার মধ্যে থেকে এই মাইক্রো পিকচারটাকে যেটা কমপ্লিমেন্ট করবে। ধন্যবাদ।
আমরা অনেক কিছুই শুনলাম, অনেক কিছুই জানলাম, তবে এটাও জানলাম যে, এবং একটা পজিটিভ নোট দিয়েই শেষ করতে চাই আমরা আজকে, সেটা হচ্ছে যে এখানে আরো অনেক কিছু করার জায়গা আছে। যারা বিশেষ করে যারা আমাদের সাথে জয়েন করেছেন, যারা গবেষণা করতে চান, গবেষণা করছেন, তাদের জন্য এটা সুখবরই বলবো যে এই বিষয়টাতে অনেক কিছু করার আছে, অনেক কিছু জানার আছে, এবং আমাদের একটা কর্তব্যের মধ্যেও হয়তো পড়ে যে আমাদের অনেক কিছু জানানোর আর কি। এই যে সুগততা যে মাইক্রো স্টাডিজ গুলোর কথা বলছিলেন, শুভনীল বাবু যেটার কথা বললেন, সেগুলো করে আরো ডেপথে দেখা যে মাঝখানে একটা ট্রানজিশন থেকে যায়। কারণ আমরা যখন সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করছি, আমরা তো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনের এন্ড রেজাল্টটা দেখছি, মানে সে কি হয়েছে, সে কোথায় অকুপেশনের মধ্যে গিয়ে পড়েছে, কিন্তু তারপরে সেই জেনারেশনেই কিছু ভ্যালু এডিশন অন্যভাবে হয়েছে কিনা সেটা সত্যি আমরা দেখতে পাচ্ছি না, কারণ সেকেন্ডারি ডেটাতে সেটা দেখা যায় না। তো যাই হোক, সবকিছুর একটা শেষ আছে, আমাদেরও শেষ করতে হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভনীল বাবু এবং পুনর্জিৎকে খুবই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের এই আড্ডাতে যোগ দেওয়ার জন্য। এবং যারা আজকে আমাদের সাথে আড্ডাতে যোগ দিয়েছেন, জয়েন করেছেন, প্রশ্ন করেছেন, দেখছেন, আমি এক্ষুনি শুনতে পাচ্ছিলাম আমাদের এখানে ঢাক বাজছে বাইরে এবং প্রচুর লোকের ভিড়, এর মাঝখানে যারা সময় করে এই এই আমাদের আড্ডাতে যোগ দিয়েছেন, আমাদের কাছ থেকে একটু অর্থনীতির বিষয়ে কিছু শুনবেন বলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সুতরাং আমরা এবার শেষ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার পুজো ভালো কাটুক, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, এই বলে আমরা আজকে শেষ করব। নমস্কার। নমস্কার, ধন্যবাদ।